অনেকে চিট করছে, যেমন ধরেন আপনাকে ওই যে ধরেন 50,000 টাকায় মোটরসাইকেল দিয়েছে, তো সবাই চিন্তা করছে 50,000 টাকায় মোটরসাইকেল পাওয়া যায়, তাহলে আমরা সবকিছু বিক্রি করে দিই, জমি জাতি বোর গহনা বিক্রি করে দিয়েছে, টাকা মোটরসাইকেল পায় নাই, দেখা যাচ্ছে তাদের টাকা ফরফিট হয়েছে। সো এটার রিজনটা হচ্ছে যে আপনার এদেশের মানুষ ভেরি ইমোশনাল, যারা ইমোশনকে হিট করতে পারবে তারা ব্যবসা করতে পারবে, মানে রাইট টাইমে রাইট ইমোশন। হ্যাঁ ইমোশন হিট করতে পারবে। একা ব্যবসা করাটা খুব ডিফিকাল্ট, এবং একা ব্যবসা করলে যেটা হয়, ইউ আর আউট অফ দ্য মেইন ফিল্ড, ইউ ক্যান সে লাইক একটা জায়গায় আপনি সেগ্রিগেটেড হয়ে গেলেন, যে ওখান থেকে আপনি ইউ ক্যান নট সি দ্য হোল থিং। ওয়াইফ সবসময় বলে যে তুমি খুব দেশপ্রেমিক মানুষ, দেশ তোমাকে টানে, মানে আমি যত এখান থেকে বের হতে চাই আসলে আমি বের হতে পারি না, মানে সত্যি কথা, মানে আমি পলিটিক্স করবো না, আমি জাস্ট বলছি যে এরকম ভোটে দাঁড়াচ্ছি বিষয়টা এরকম না। গুলশানের যে কন্ডোমিনিয়াম প্রজেক্টে যারা থাকেন, একটা অ্যাপার্টমেন্টের দাম 10 কোটি 12 কোটি ইভেন 20 কোটি টাকাও আছে। সেম ফ্যাসিলিটিস একটা মানুষ 1 কোটি টাকার নিচে পাচ্ছে, ধরেন ম্যাক্সিমাম মানে 70 লাখ টু 1 crore মধ্যে পেয়ে যাচ্ছে। ফ্যামিলি বিগ ম্যাটার টু মি, মানে ফ্যামিলি বলতে আমি শুধু আমার ওয়াইফ সন্তানকে বুঝি না, ফ্যামিলি বলতে যেটা বুঝি যে আমার বাবা মা, ভাই বোন, চাচা চাচি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যারা আছেন সবাইকে নিয়ে আমি একসাথে থাকতে চাই, এক্সটেন্ডেড ফ্যামিলি। এটা আমি আসলে এরকম মেন্টালিটির মানুষ, একাকিত্ব আমার ভালো লাগে না। আমার যে রুটটা হচ্ছে বসুমতী, মানে আমি আমার বাবা মিলে বসুমতী তৈরি করেছি। বসুমতীকে না আই ক্যান নেভার টেক আউট অফ মাই হার্ট, ইট ইজ অলওয়েজ ইনসাইড মাই হার্ট। সো যখন আমি দেখছি যে বসুমতীর কষ্ট হচ্ছে, বসুমতী সাফার করতেছে, আমি অন্য কিছু করতে পারবো না। বাংলাদেশে যারা এন্টারপ্রেনার হিসেবে স্বপ্ন দেখেন, কাজ করেন, তাদের জন্য জার্নিটা কিন্তু খুব কমপ্লেক্স। আবার একটা পার্সপেক্টিভ আছে, যদি ধরেন আমি লেগেসি হোল্ড করতে পারি, আমার বাবা আমার দাদা তারা ব্যবসা করতেন এবং তার পরবর্তীতে আমি সেটার দায় দায়িত্ব নিচ্ছি, এই জার্নিটাও কিন্তু খুবই ইউনিক, খুবই ইন্টারেস্টিং। আমরা একটা খুব চমৎকার মানুষকে আজকে আমাদের পডকাস্টে পেয়েছি, ইঞ্জিনিয়ার আল আমিন, যিনি বসুমতী কনস্ট্রাকশনস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে এই মুহূর্তে রয়েছেন। তার কাছ থেকে আজকে ইন ডিটেল অনেক কিছু আমি জানতে চাই। আমিন ভাই, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে সময় করে আমাদেরকে সময় দিচ্ছেন। ইটস এ প্লেজার অ্যান্ড অনার অফ কোর্স, যে তুমি আমাকে ইনভাইট করেছো। ইউ আর ভেরি ক্লোজ টু মাই হার্ট। অ্যাট দ্য সেম টাইম আমার আসার একটা কারণ হচ্ছে যে আই গট এ কোয়াইট ডিফারেন্ট বিট অফ এক্সপিরিয়েন্স ইন লাইফ, যেটা আমি চাচ্ছি শেয়ার করতে। যারা ইয়াং এন্টারপ্রেনার আছে তাদের লাইফে হয়তো কিছুটা হলেও কাজে লাগতে পারে। সো আমি নিজেও চাই অ্যাজ এ এন্টারপ্রেনার যে বাংলাদেশে আরো এন্টারপ্রেনার গ্রো হোক এবং মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হোক এবং সবাই লাইফে সাকসেসফুল হোক, এটাই আমার চাওয়া আর কি। ওয়ান্ডারফুল। আপনার বাবাও এন্টারপ্রেনার ছিলেন, জি, বেশ একজন প্রতিষ্ঠিত এন্টারপ্রেনার ছিলেন। আমি একটু ছোটবেলার কথা জানতে চাই, শিওর। যে সময় আপনি একসাথে বসে বাবার সাথে খাওয়া দাওয়া করতেন, হ্যাঁ, হ্যাঁ। ওনাকে কি কেমন দেখতেন, এবং মানে ওই সময়টার স্মৃতিটা একটু টেবিল টকটা জানতে Sure. চাই। ভেরি নাইস কোশ্চেন টু বি অনেস্ট, বিকজ দেখেন এখন যেটা হয়েছে কি আপনার বাংলাদেশে না বিজনেসের পার্সপেক্টিভ চেঞ্জ হয়েছে। মানে এখন যেভাবে আমরা ব্যবসা করি আসলে এই প্যাটার্নটা আগে ছিল না। যেমন আমি আমার বাবাকে ছোটবেলায় যেটা দেখেছি সেটা হচ্ছে আমার বাবা ওয়াজ এ ভেরি বিজি ম্যান অ্যান্ড হি টেন্ড টু ডু লট অফ থিংস বাই হিমসেলফ। দেখা গেছে যে আমি অনেক সময় দেখেছি ঘুম থেকে উঠেছি আমার বাবাকে পাইনি, উনি কাজে বের হয়ে গেছেন। অনেক সময় স্কুল শেষ করে পড়াশোনা শেষ করে ঘুমোতে গিয়েছি, বাবার সাথে দেখা হয়নি। তো এমনও দিন গেছে 1 সপ্তাহে 2 দিন বাবার সাথে দেখাই হয়নি, বিকজ দে আর সো বিজি। তো ওই সময় না বিজনেসের প্যাটার্নটা এরকম ছিল, বাট আমাদের টাইমে কিন্তু উই অ্যাকচুয়ালি শেপ দ্য বিজনেস ইনটু ডিফারেন্ট ওয়ে। মানে যেমন আমি যদি বলি, সো আমার কেসে হচ্ছে বেসিক্যালি আই এম এ মোর অফ টিম গাই রাদার দ্যান মানে অ্যান ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনার। সো এন্টারপ্রেনারশিপের ডেফিনেশনটা আসলে চেঞ্জ হয়েছে। সো আমার বাবার আমলে যেটা আমি দেখেছি ওইটা উই ডোন্ট প্র্যাকটিস নাও। ওকে, অফ কোর্স উইথ হ্যাঁ, টাইম হ্যাঁ। চেঞ্জ হয়। যেমন আমি একবার এক আর্মি অফিসারের সাথে কথা বলছিলাম, হ্যাঁ, উনি হ্যাঁ। খুব দুঃখ করে বলছিলেন যে আমার সন্তানটা এভাবে বড় হয় না, রাইট। ও এভাবে বড় হতে আচ্ছা, দেখেছি। কারণ ইন্টারেস্টিং। আমি যখন বের হই হ্যাঁ, তখন ও হ্যাঁ। শুয়ে থাকে। হ্যাঁ, হ্যাঁ। So, যখন আবার বাসায় ফিরি তখন ও ঘুমায়ে থাকে। ভেরি ট্রু। হ্যাঁ। রাইট। সো রাইট। ভাই, আপনি জীবনে কি হতে চেয়েছিলেন? মানে বাবাকে দেখে বাবার মতো ব্যবসায়ী হতে চেয়েছিলেন নাকি অন্য কিছু হতে চেয়েছিলেন? আমি তো ব্যবসায়িক পরিবারের ছেলে রাইট। নিঃসন্দেহে। সো ব্যবসার একটা গাট ফিলিং আমার ভিতরে ছিল। আর আরেকটা বিষয়টা হচ্ছে যে আপনার
আমি যখন ছোট ছিলাম, আমার বাবা কি করতেন আমাকে স্পেশালি আই থিংক ক্লাস 9-10 থেকে শুরু করে কলেজ অবধি সবসময় আমাকে সাথে রাখতেন। হুম, হুম, বলতেন যে, "এক কাজ করো, তুমি তো বাড়ির বড় ছেলে, তুমি আসো। পড়াশোনা শেষ হয়েছে, ১ ঘন্টা আমার সাথে সময় দাও।" আরেকটা মজার ব্যাপার আছে। আ আমি যখন কলেজে পড়ি 1998, হুম, তখন হচ্ছে আমি ফার্স্ট আই লার্ন হাউ টু ইউজ কম্পিউটার। সো তখন তখন পুরা ওয়ার্ল্ডটা একটা গ্লোবালাইজেশন এর দিকে এগোচ্ছিল। হুম, হুম, সো ওই সময় ইন্টারনেট ওয়াজ ভেরি নিউ ইন দ্য কান্ট্রি। হুম, হুম, সো আমার বাবা চিন্তা করলেন যে আমি ইম্পোর্ট বিজনেসে যাব। সো আ সেক্ষেত্রে তো তখন আসলে আমাদের ওই একটা ছিল টেলেক্স, হুম, যে বাংলাদেশ থেকে চিঠি দিয়ে হুম, টেলেক্সের মাধ্যমে এক জায়গায় শিফট করা। আ আর লেখা হতো টাইপরাইটারে। হুম, হুম, সো ইমেইল জিনিসটা বাংলাদেশে ওয়াজ ভেরি নিউ। সো আমি তখন আব্বাকে বললাম যে, "আব্বা, ইম্পোর্টের ব্যবসা যদি করতে হয়, তাহলে আমরা ইমেইল দিয়ে শুরু করি।" তো আমার আব্বা তখন বিভিন্ন এক্সিবিশনে গেলেন বিদেশের হুম, বাইরে। আমি আব্বার সাথে গেলাম। বিভিন্ন কোম্পানির সাথে পরিচয় হলো। তো তারপরে আমরা আস্তে, আস্তে ইমেইলে ঢুকে গেলাম। তো যখন ইমেইলে ঢুকে গেলাম, ইমেইলের মাধ্যমে কমিউনিকেশন শুরু করলাম। অটোমেটিক্যালি I was a default choice for my father, যে আমাকে প্রতিদিন এট লিস্ট ২ ঘন্টা করে সময় দিতে হতো আব্বার সাথে। বিকজ আব্বার সারাদিনের যে পরিকল্পনা, সেটা আমি ড্রাফট করতাম ইমেইলে। হুম, আব্বাই বলত, আমি লিখতাম। হুম, ডেফিনিটলি ট্রান্সলেট করতাম ইংরেজিতে, লিখে ইমেইল করতাম। হুম, তো ইমেইল পাঠাতাম। পরের দিন সন্ধ্যায় আবার এটাকে চেক করতাম। আবার রিপ্লাই করতাম। এভাবে করতে, করতে আব্বার সাথে ইনভলভ হয়ে গেলাম। সো মাই ফাদার ওয়াজ অ্যাকচুয়ালি স্মার্ট এনাফ যে কিভাবে ছেলেকে বিজনেসে ইনভলভ করা যায়। দ্যাটস মানে ওয়ান্ডারফুল। আমার কমফোর্ট জোনের ভিতর দ্যাটস দিয়ে আরকি। ওয়ান্ডারফুল। হ্যাঁ, আপনি হ্যাঁ। ফর্মালি তারপরে কবে স্টার্ট করলেন বাবার আচ্ছা, সাথে ব্যবসা? ইট ওয়াজ এ ভেরি গুড কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি আমি যখন ব্যবসা শুরু করলাম হুম, মানে বাবার সাথে থেকে, তো মাঝে আমি পড়তে চলে গেলাম বিদেশে। হুম, হুম, মানে আমার কাছে মনে হলো যে বাংলাদেশে তো ব্যবসা করছি, বাট একটা ইন্টারন্যাশনাল একটা এক্সপেরিয়েন্স আমার দরকার। হুম, হুম, পাশাপাশি একটা আ আ মডার্ন মডার্ন কনসেপ্ট কোহেশন করা দরকার বাংলাদেশের বিজনেসটাকে বাড়িয়ে দেওয়ার জন্য বা হুম, নতুনত্ব আনার জন্য। হুম, সো সবকিছু চিন্তা করে I moved to London for my higher study. হুম, হুম। তো ওখানে আমি ৪-৫ বছর ব্যবসা করলাম। সরি, ৪-৫ বছর পড়াশোনা পড়াশোনা করলাম। করলেন। পড়াশোনা করার পরে আমি ফাইনালি চিন্তা করলাম যে দেশে যাবো কিনা। বিকজ যখন আমি পড়াশোনা করছিলাম, এখানে একটা ছোট্ট স্টোরি আছে। যেটা বললাম যে আমার ব্লাড এর মধ্যে একটা বিজনেস ছোটবেলা থেকেই ঢুকে গেছে। হুম, 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 সো আমি যখন ১ম এ লন্ডনে যাই অ্যাজ এ স্টুডেন্ট, তো আমার আব্বা আমাকে বলল যে, আ "তোমাকে আমি শুধু টিউশন ফি দিব। হুম, নিজে থাকা খরচ আমি দিব না। হুম, সো এটা তুমি নিজে আর্ন করে নিবা।" সো এইটা ১ম এ I was very disturbed যে কি ব্যাপার, আমার বন্ধু-বান্ধব সবাই হুম, এত কমফোর্টেবল লাইফ লিড করে। আমি ওদের সাথে গেলাম লন্ডনে পড়তে। সো আমাকে কেন আর্ন করে চলতে হবে? তো আমি একটু মন খারাপ করলাম। পরে আমার বাবার উপর এক ধরনের রাগই হলো। যে আসলে এটা তো কেমন করলো বাবা আমার এটা সাথে? বাবা সুলভ কাজ করলো না। হ্যাঁ, হ্যাঁ। তো যাক এনিহাউ, তো আমি বাংলাদেশ থেকে আমার মনে আছে আমি ৳১,০০০ নিয়ে গিয়েছিলাম এজ এ স্টুডেন্ট। সো আমার একটা ইন্টারেস্টিং ফ্রেন্ড ছিল। তো ফ্রেন্ড মানে যে ভেরি রিচ গাই, রিচ হুম, কিড। তো ও আমাকে বলল যে, "ভাই চলেন একটু ঘুরে আসি।" তো লন্ডনে ট্যাক্সি নিয়ে ঘোরা, খাওয়া-দাওয়া হুম, হুম, প্লাস ওর একটা ইচ্ছা ছিল যে ১ম এ যেই থেমস রিভার আছে, হুম, রিভারের ভিতরে বোট দিয়ে ঘুরবে। হুম, তো আমাকে সাথে নিল। আমি বললাম, "ব্রো আমার তো টাকাটাই এত।" হুম, তো বলছে, "সমস্যা নাই, টিকেট আমি দিব। আপনি চলেন।" হুম, তো আমি গেলাম। টিকেটের টাকা সে আমাকে দিল। হুম। কিন্তু তাকে যে আমি জুস খাওয়াবো সেটা তো এটলিস্ট কিছু তো খাওয়াইতে হবে, তাই রাইট। না? তো এটা করতে যেয়ে দেখা যাচ্ছে আমার ৳৯৫০ ১৫ দিনে শেষ। তা তখন আমার কাছে আছে আর ৳৫০। তো আমি একটা দোকানে বসে বার্গার খাচ্ছি। তো দোকানটার নাম ছিল বার্গার কিং। হুম, হুম, তো আমার ইউনিভার্সিটির পাশে। হুম, তো বার্গার খেতে, খেতে চিন্তা করছি যে আমার কাছে তো ৳৫০ আছে, এরপরে কি হবে? তো খাওয়া অবস্থায় আমি যে ম্যানেজারের সাথে দেখা করলাম, ম্যানেজারকে বললাম হুম, যে, "স্যার, আই নিড এ জব।" তো বলতেছে যে, তুমি তো স্টুডেন্ট, কিভাবে জব করবা?" "আই নিড এ পার্ট টাইম জব।" হুম, তো বলছে, "আমার এখানে ভ্যাকেন্সি নাই।" তো তখন আমি মোটামুটি যেয়ে বললাম যে, "স্যার, আ আমি যত টাকা নিয়ে আসলাম টাকা সব শেষ হয়ে গেছে। আমার বাবাও টাকা দিচ্ছে না। চাকরি আমাকে দিতে হবে, নাহলে আমি লন্ডনে থাকতে পারব না।" হুম। তো তখন সে বলল, "ঠিক আছে, তুমি কালকে আসো। কালকে আসো, আ দেখি কি দেখি করা কি যায়। করা যায়।" তো আমি পরের দিন সিভি নিয়ে গেলাম। হুম। যাওয়ার পরে ইট ওয়াস আ ভেরি ইন্টারেস্টিং জব। ১ম এ আমাকে বলল, জাস্ট গো আপস্টেয়ারস অ্যান্ড ক্লিন দ্য টয়লেট।" এবং আপনি সিভি নিয়ে গেছেন। আমি সিভি নিয়ে গেছি। সো আমি বাংলাদেশে তো মানে টয়লেট তো পরিষ্কার করা দূরের কথা। আমি তো নরমাল কখনো বাজারও করি নাই। সো আমি গেলাম, রিয়েলিটি চেক। হ্যাঁ, রিয়েলিটি চেক। আমি গেলাম দোতলায়, যেয়ে দেখলাম যে টয়লেট। তা আমি ১ম এ ফ্লাশ করে চলে আসলাম। এসে ম্যানেজারকে বলছি, ম্যানেজারের নাম ছিল জেসবিন্দর সিং। সো ওই সময় একটা ফেমাস সিরিয়াল ছিল। ও ও ওটাকে নাম ছিল 'জেসি জেসি কোই নেই', যারা ওই সময় যারা দেখেছে। হুম,
তো জেসমিন্দর সিংকে আমরা শর্টে রাখতাম জেসি। হুম, তো আমি বললাম যে, জেসি উই ক্লিন দ্য টয়লেট, আই হ্যাভ ক্লিন দ্য টয়লেট। হুম। তো জেসি উপরে গেল, যে বলছে না, হয় নাই। ইটস নট ক্লিন, ইউ গো এগেন অ্যান্ড ক্লিন এগেন। তা আমি আবার গেলাম, যে দেখলাম যে কি করা যায়, টিস্যু নিয়ে কিছু Wipe বেসিন করে। টেসিন, হ্যাঁ, ওয়াইপ টোয়াইপ করে রেখে চলে আসলাম। এসে বললাম যে, জেসি আই হ্যাভ ডান ইট এগেন। তো সে আবার গেছে, যে বলছে না, এখনো ক্লিন হয় নাই। তো মানে আমি একটু মানে ফিল করলাম আরকি, যে বিরক্ত ফিল করলাম যে আসলে ২ বার গেলাম, তা বলে ক্লিন হয় নাই। তো জেসি বলল, "শোনো, তুমি আমার সাথে আসো।" সে হাতের মধ্যে গ্লাভস পরলো, হুম, হুম, টয়লেট ক্লিনার নিল, হুম, হুম। নিয়ে একদম সব জায়গায় দিয়ে ব্রাশ করে কিভাবে করতে হয় পুরোটা নিজে দেখাই দিল। দেখাই দেওয়ার পরে, ক্লিন করার পরে, ফ্লাশ করার পরে বলল, "লুক, দিস ইজ হাউ উই কল ইট ক্লিন।" তো আমি নিচে এসে বললাম, "জেসি, আই উইল নট ডু দিস জব। এটা আমি পারব না। টয়লেট ক্লিন করতে তো আমি পারব না।" তো তখন সে আমাকে বসালো। বসায় বলল, "দেখো, বাংলাদেশ থেকে কতগুলো স্টুডেন্ট, মাত্র কতজন স্টুডেন্ট লন্ডন আসার সুযোগ পায়। সো তুমি তোমার দেশ থেকে এখানে আসছো, দেশকে রিপ্রেজেন্ট করতেছো। সো তোমরা যেভাবে তোমাদের দেশে জবটাকে ট্রিট করো, আমাদের দেশে আমরা জবটাকে ওইভাবে ট্রিট করি না। সো ইটস অ্যান অপরচুনিটি ফর ইউ, যে তুমি যেটাই পারো লাইফে, যতটুকু সময় তোমার কাছে আছে, সেটা পড়াশোনায় হোক, এনি কাইন্ড অফ জবে হোক, অড জব হোক আর গুড জব হোক, হুম, হুম। ইউ ডু ইট অ্যান্ড ইউ কন্ট্রিবিউট।" তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আই শুড ডু ইট। সো আমি শুরু করলাম টয়লেট ক্লিন থেকে। তারপরে ট্রে পরিষ্কার করা, হুম, হুম, বার্গার বানানো, কাস্টমারকে বার্গার সার্ভ করা। হুম, হুম। দিস ওয়াজ মাই ফার্স্ট জব অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট উইথ ইউ। সো এই জিনিসগুলো আমি আবার দেশে কখনো বলিনি। আমার বাবার কাছেও বলিনি। আজকে পডকাস্টে বলছি কিন্তু। ইটস এ ভেরি, আমার একটা মানে, I'm sure uncle হ্যাঁ। এটা দেখবে এবং যে একটা ভেরি সিক্রেট একটা ইনফরমেশন দিচ্ছি আরকি। আ তো আমি কেন এটা শেয়ার করলাম? বিকজ ওখানে যেয়ে I really understood the value of time and money. কারণ কি? যখন আমার কাছে টাকা ছিল না, আমি যদি ওই সময় আমার বাবা টাকা দিত, আমি কিন্তু বুঝতাম না যে আসলে ভ্যালু অফ মানিটা কি এবং ভ্যালু অফ টাইমটা কি। রাইট। মানে আমার আমাদের যে শপটা ছিল বার্গার কিং এর, এই শপটা আ জাস্ট নেক্সট টু আর্সেনাল স্টেডিয়াম, হুম, হুম, নর্থ হলোওয়ে রোডে, লন্ডনে। ওইখানে যেদিন ম্যাচ ডে থাকতো, 60,000 অডিয়েন্স, 60,000 দর্শক খেলা দেখতে আসতো। সো কিরকম ভিড় হতো? সো আমার সামনে কিউতে আমি দেখছি অলওয়েজ দেয়ার আর মোর দ্যান 200 পিপল স্ট্যান্ডিং ফর দ্য ফুড। সো আমি যে ১০ সেকেন্ড রেস্ট করব, ওই সময়টা নাই। নেভার। কারণ আমাকে তো খাবার সার্ভ করতে হবে। আমি যদি ০.৫ ঘন্টা খাবার ডিলে করে ফেলি, আমার লোক হবে ১,০০০। মানে ইট ওয়াজ সো বিজি স্টোর। সো ওইখান থেকে আমি টাইমের ভ্যালুটা বুঝছি। আমরা ৮ ঘন্টা দাঁড়িয়ে কাজ করেছি বার্গার শপে। আমি কখনো ফিল করিনি ৮ ঘন্টা। উই ওয়ার সো বিজি। রাতের বেলা যখন আসতাম, হুম, পাটা ফুলে মানে বিশ্রী অবস্থা। মানে আমরা ঘুমাতে পারতাম না। এরকম টাইম পার হুম, করেছি। বাট এনি হাউ, মানে আফটার ৩ মান্থস লাইক আমাদের ইউনিভার্সিটিতে মানে জব ফেয়ার হয়। সেখান থেকে I got an opportunity to work in a IT company in Dubai, in London. হুম, হুম। সো ওখানে একটা কোম্পানি ছিল, আমেরিকান কোম্পানি, Delaware North IT Companies UK. সো ওইখানে I got the job from the campus. Then I left eventually Burger King after 3 months. সো ওইখানে একটা I had a very good experience. সো ওইটা করতে যেয়ে যেটা হলো, যে আমরা আ উন ইংল্যান্ডে একটা স্টেডিয়াম আছে যেটাকে বলা হয় ওয়েমলি ন্যাশনাল স্টেডিয়াম। হুম, হুম। ইটস a very brand new stadium at that time. সো ওই সময় আমরা প্রায় আমাদের ইউনিভার্সিটি থেকে ১২ জন সিলেকশন হয়। সো আমরা আইটি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করি। করার পরে আমাদের কাজ ছিল প্রি ইভেন্ট ম্যানেজমেন্ট। হুম, সো একটা ইভেন্ট যদি শুরু হয়, সাপোজ ২ টার সময়, আমাদের কাজ শুরু হতো সকাল ৮ টায়। পুরো আইটি সিস্টেম চেক করা, ওখানে কাস্টমার সার্ভিসের যে ইস্যুস গুলো থাকে সেগুলো পুরো ঠিকঠাক আছে কিনা দেখা। হুম, আর ইভেন্ট শুরু হবে তার আগে কাজ থাকতো। আর ইভেন্ট চলাকালীন থেকে ইভেন্ট শেষ হলে আমরা জব শেষ। সো এটা উইকেন্ডেই হতো মোস্টলি। হুম, সো ওই জবটা করতাম। ওইটা করতে যেয়ে আমার ওখানকার যে বস ছিল ব্রিটিশ। হুম, হুম। বসের সাথে আমার একটা ভালো সখ্যতা হয়ে যায়। তো বস বলে যে, "তোমাদের দেশে তো লেবার কস্ট কম। সো আমি একটা, আমার কাছে বিজনেস প্ল্যান আছে। তুমি কি এটাতে পার্ট হবা কিনা? ডু ইউ ওয়ান্ট টু বি আ পার্টনার?" তো আমি বললাম যে, "কেন নয়? অফ কোর্স।" Yeah, হ্যাঁ, from employee to be a partner, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, মানে রাইট। সো তো বসকে বললাম যে, "প্ল্যানটা কি?" বলছে, "এটা জাস্ট লাইক কল সেন্টার কনসেপ্ট, হুম, বাট ইটস এ টেক্সট বেসড সার্ভিস। সো ইউ ডোন্ট নিড টু স্পিক।" বাট কাস্টমারের তখন তো আর এত এই WhatsApp এগুলো এত পপুলার ছিল না। হুম, হুম, সো পিপল ইউজড টু কমিউনিকেট বাই এসএমএস। হুম, হুম, সাপোজ একটা এসএমএস দিবে একটা নাম্বারে, ওখান থেকে রিপ্লাই করতে হয়। তো আমি ইমিডিয়েটলি আমার আব্বাকে ফোন করলাম যে, "আমি এরকম বিজনেস অফার পেয়েছি। হোয়াট ডু ইউ থিংক?" আব্বা বলল যে, "কেন নয়? অফ কোর্স।"
সো আমি স্টুডেন্ট থাকাকালীন আমার বসের সাথে পার্টনারশিপে চলে গেলাম অ্যাজ এ বিজনেস পার্টনার। তো ওখান থেকে ফ্লাই করলাম বাংলাদেশে। আসার পরে I took like 32 students as an employee পার্ট টাইম বেসিস যে পড়াশোনা শেষ করে তারপর না কাজ করেন? পড়াশোনার মাঝেই মাঝেই আপনি মাঝেই হ্যাঁ। চলে আসলেন। সো আমি তো ইউনিভার্সিটিতে চাকরি করলাম সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে আই গট দিস অফার। হুম, সো থার্ড ইয়ারে অ্যাকচুয়ালি আই ওপেন আনাদার বিজনেস ইন বাংলাদেশ। তখন আমি স্টুডেন্ট, মানে আমার আব্বার ব্যবসা সেটা তো আছেই। হুম, হুম, আমার আব্বা ফুড কমোডিটি নিয়ে করতেন, আর আমি তখন হচ্ছে আইটিতে ঢুকে গেলাম। হুম। তো আমি বাংলাদেশে একটা এরকম একটা ব্যাক অফিস রেডি করলাম যেখানে 32 জন স্টুডেন্ট কাজ করতো আমার জন্য। হুম, হুম, সো ইজ টু রিক্রুট স্টুডেন্ট ফ্রম নর্থ সাউথ ইউনিভার্সিটি, মাস্টার মাইন্ড স্কুলস, স্কলাস্টিক স্কুলস। ওই সময় যারা প্রমিনেন্ট ইংরেজিতে ভালো, বিকজ উই হ্যাভ টু কমিউনিকেট ইন ইংলিশ। হ্যাঁ, সো ওখান থেকে তারা টেক্সট করতো, আমরা এখান থেকে সার্ভিস প্রোভাইড করতাম। হুম, হুম। সো এটা করে আমি মোটামুটি ফুল টাইম বিজনেসে ইন করে গেলাম। সো এই বিজনেসটাও আমার চাকরির মাধ্যম দিয়েই শুরু। দেন আমি যখন শেষ করলাম, আই হ্যাড এ কোয়াইট গুড মানি, মানে অ্যাজ স্টুডেন্ট আমার কাছে তখন প্রায় ওই সময়ে 2006-07 সালে 4-5 কোটি টাকার মালিক আমি। হ্যাঁ, তো তখন আমি আমার আম্মাকে ফোন করলাম, এবং নিজেই পুরো টাকা নিজে পুরো টাকা কামানো। হ্যাঁ, হ্যাঁ। এবং আমি আরেকটা কাজ জব করেছিলাম স্টুডেন্ট, আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম আই ওয়াজ ইনভলভ ইন স্টুডেন্ট ইউনিয়ন। Okay. সো আই বিকেম এ কমিউনিকেশন অফিসার অফ দ্য ইউনিভার্সিটি, হুম, মানে অ্যাজ এ কমিউনিকেশন অফিসার অফ দ্য স্টুডেন্ট ইউনিয়ন হুম। অফ মাই ইউনিভার্সিটি। হুম। সো আমার ইউনিভার্সিটিতে 30,000 স্টুডেন্ট, 30,000 স্টুডেন্ট। হুম, সো ওদের কমিউনিকেশন অফিসার হলাম আমি। তো ইউনিভার্সিটিতে একটা টাকা পেতাম মোটামুটি হুম, হুম। 20,000 পাউন্ডের মতো একটা ইনকাম ছিল আমার ইয়ারলি। সো সবকিছু মিলে আমি টাকাগুলো আমার অ্যাকাউন্টে পাঠাতাম। তো আমি যখন দেশে আসছি বেড়াতে, আম্মা বলল যে, "আমার অ্যাকাউন্টে তো 4 কোটি টাকা পাঠিয়ে দিছো তুমি।" আমি বললাম, "কবে পাঠালাম?" কয় না যে, "মাসে, মাসে পাঠিয়েছো না? আমি জমাইছি। 4 কোটি হয়ে গেছে।" তখন আমি আম্মাকে বললাম যে, "আম্মা, আ আমি বাংলাদেশে আসতে চাই। আব্বা বলছে বাংলাদেশে এসে ব্যবসা করতে।" হুম। আম্মা বলছে, "তুমি পাগল নাকি? তুমি ওখানে ভালো কামাচ্ছো, থাকতেছো, এত কমফোর্টেবলি লাইফ লিড করো। কোনো হ্যাসেল নাই এবং কয়দিন পরে ব্রিটিশ পাসপোর্ট পেয়ে যাবা। দেশে আসবা কেন?" তো আমার আম্মা পক্ষে ছিল না। সো তখন আমি আবার লন্ডনে ফেরত গেলাম। যাওয়ার পরে চিন্তা করতেছি যে কি করব? দেশে যেয়ে ব্যবসা করব নাকি এখানে ব্যবসা করব? আপনার এই থটটা কেন আসলো? মানে আমি হ্যাঁ, আসলে কেন বলতেছি? হ্যাঁ, যে ধরেন আপনার নিশ্চয়ই অন্যান্য যারা বন্ধু-বান্ধব, হ্যাঁ, হ্যাঁ, ওরা তো কমফোর্টেবলি নিশ্চয়ই ওখানে সেটেল ডাউন করার হ্যাঁ, চিন্তা করেছে, রাইট, তাই না? রাইট, হ্যাঁ, মানে আপনার মধ্যে এই চিন্তাটা কেনই বা আসলো যে আমি বাংলাদেশে ব্যাক করব নাকি মানে হ্যাঁ, হ্যাঁ, ব্যাপারটা কিভাবে কাজ করছে আরকি রাইট, সাইকোলজিক্যালি রাইট। ভাই? মানে এটা নিয়ে অ্যাকচুয়ালি আই ওয়াজ ভেরি কনফিউজড, টু বি অনেস্ট উইথ ইউ। আই ওয়াজ ভেরি, ভেরি কনফিউজড যে দেশে আসবো নাকি ওখানে থেকে যাবো। হুম, বিকজ আই হ্যাড এ ভেরি কমফোর্টেবল লাইফ ইন লন্ডন। কারণ আমি যখন 10 লাখ থেকে 15 লক্ষ টাকা মাসে ইনকাম করি লন্ডনে, হুম। সো আই ওয়াজ ভেরি কমফোর্টেবল, লাইক আমার একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট ছিল। আমি আর্সেনাল স্টেডিয়ামের প্লেয়াররা যেখানে থাকতো ওর পাশে আমার বাসা। হুম, হুম, সো ক্যান ইমাজিন আই হ্যাড এ ভেরি গুড লাইফ। হুম। কিন্তু আমার মনে একটা খটকা লাগলো, সেটা হচ্ছে যে আমি আমার আব্বা মিলে যে বিজনেসটা আমরা করছি, যে হোয়াই ডোন্ট উই এক্সেল দিস বিজনেস ইনটু নেক্সট লেভেল। সো এইটা নিয়ে আমার মনের মধ্যে সবসময় একটা চিন্তা ছিল যে আমার আব্বা তো একা, আমি তো বড় ছেলে এবং আমার আব্বা তো আইটিতে অতটা এক্সপার্ট না, সে বিজনেস নলেজে ভালো। হুম, এবং গ্লোবাল যে একটা সিচুয়েশন বা আমাকে যেটা বলছিলাম গ্লোবালাইজেশন, হুম। ওইটাতে হয়তো আব্বার নলেজ ঘাটতি আছে। সো আমি যদি জয়েন করি আমার আব্বার হাত শক্ত হবে এবং আমরা বড় ব্যবসা করতে পারবো এবং আমাদের বাংলাদেশে অনেক মানুষের উপকার হবে হুম, এবং অনেক কর্মসংস্থান হবে। এই জিনিসটা আমার মাথায় সবসময় কাজ করতো। ওকে। বাট আই টুক টাইম অ্যাকচুয়ালি। আমি ১ বছর ওখানে চাকরি করেছি। হুম, হোয়াটএভার লন্ডনে আমি ফেরত যাই আমার আম্মার কথা শোনার পরে, যাওয়ার পরে। তো আমার কিছু বড় ভাই ছিলেন অ্যাডভাইজার যারা বুয়েট থেকে স্কলারশিপে গিয়েছে ওখানে। ইম্পেরিয়াল কলেজে মোস্টলি স্টুডেন্টরা যায় বুয়েট থেকে। হুম, তো আমাদের একটা ইন্টেলেকচুয়াল সার্কেল ছিল। আমরা একসাথে কনসার্ট দেখতে যেতাম বা ইন্টেলেকচুয়াল আড্ডা করতাম। হুম, হুম, তো তখন আমি একদিন বাই দ্য বাই আমার এক ভাই আছেন বুয়েটের। তো উনাকে জিজ্ঞেস বললাম যে, "ভাই কি করা যায় বলেন তো? আমি তো ভেরি কনফিউজড। ওকে ফাইন, আই এম আর্নিং ১০ লাখ ১৫ লাখ টাকা মাসে, বাট আমার না মেন্টাল পিস হচ্ছে না। আই নিড সাম পিস।" রাইট। তো উনি আমাকে তখন বলল যে, আ "তোমার আব্বা যে ফাউন্ডেশন করছে, ওইটাকে তুমি বাড়াও। তুমি একা, একা ফাউন্ডেশন করতে পারবা, পারবা না যে তা না। তো তুমি এটা বাড়াও।" হ্যাঁ? সো তখন আমি ডিসিশন নিলাম, আব্বাকে ফোন দিলাম যে, "আব্বা আমি কামিং ব্যাক টু বাংলাদেশ।" হুম, হুম। তো আসার পরে একটা মানে গুড নিউজ কিভাবে ব্যাড নিউজ হয় ওটা আমি শেয়ার করতে পারি ইফ ইউ অ্যালাও। হ্যাঁ? প্লিজ। তো আমি দেশে আসলাম। আসার পরে আমার আব্বা ওয়াজ সো এক্সাইটেড। আ সে বলল কি যে আমাদের যতগুলো কোম্পানি ছিল, আগে ছিল প্রোপ্রাইটারশিপ কোম্পানি। আমার হুম, আব্বা সিঙ্গল ওনার। হুম, হুম, আমার আব্বা আ কমপ্লায়েন্স এর যে জিএম তাকে ডেকে বলল, আ কমার্শিয়াল এর জিএম কেও ডাকলো, তাকেও বলল যে, "সবগুলা কোম্পানির লিমিটেড করে ফেলো। হুম, হুম। যেহেতু আলামিন দেশে আসছে, গিভ হিম 40% শেয়ার।"
আপফ্রন্ট। আপফ্রন্ট, and he will become the director of the company. এখন আমি ইয়াং এজ, আমার এজ তখন 25, ইমাজিন। হ্যাঁ, সো আমার আব্বা আমাকে অফার করতেছে সবগুলা কোম্পানি ডিরেক্টর। আমি ওয়াজ সো এক্সাইটেড। তো আমি অফিসে গেলাম, একটা অন্যরকম ভাবসাব নিয়ে যায়। আর আমি তো বাই দ্য টাইম অনেক টাকা আর্ন করে ফেলছি, আমার রক্ত করো। আমি দেশে এসে প্রথমেই 50 লাখ টাকা গাড়ি কিনছি যে আমার একটা এসইভি লাগবে। হ্যাঁ, একদম শোরুম থেকে ব্র্যান্ড নিউ। ওই সময় 50 লাখ টাকা মানে অনেক মানি। হ্যাঁ, তো কিনলাম, কেনার পরে বসে বসে গেলাম মানে, এবং ব্যবসাতে বসে গেলাম। যাওয়ার পরে যেটা হলো, প্রথম 1-2 বছর বিজনেস ওয়াজ গোয়িং রিয়েলি রিয়েলি ওয়েল। কারণ কি, একটা কম্বিনেশন হচ্ছিল, মানে আমার আব্বা লোকালি এক্সপার্ট, হি নোজ লোকাল অপারেশন, আর আমি ফরেন ডিলিং আই ওয়াজ গুড এট দ্যাট টাইম, বিকজ আমি বিদেশে পড়াশোনা করেছি, আমার একটা নলেজ ছিল, একটা অ্যাসোসিয়েশন ছিল, এবং আর আমি ছোটবেলা থেকে খুব অ্যাসোসিয়েটেড মানুষ আর কি। আমার যতটুকু রেঞ্জ ওর ভিতরে, আমি চেষ্টা করি সবসময় অ্যাসোসিয়েটিভ থাকার। হ্যাঁ, সো এখানে একটা সার্কেল আমার বিল্ড আপ হয়েছে। তো সবকিছু মিলে আই ওয়াজ রিয়েলি এনজয়িং মাই টাইম। সো 2008 সাল থেকে 2011 সাল পর্যন্ত এই 4 বছরে our business, I think business growth was more than 500%. মানে আমরা 2008 সালে যতটুকু কোম্পানি ছিলাম, তার থেকে 500 গুণ বড় কোম্পানি হয়ে গেছি হচ্ছে 2011 সালে। হ্যাঁ, ইন সাচ আ শর্ট টাইম। such a short time. কারণ কম্বিনেশনটা ভালো ছিল। হ্যাঁ, এবং যে প্রজেক্টগুলো আমরা ওই সময় যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছিলাম, যেমন 2008 সালে আমরা ওপেন করলাম বসুমতী কনস্ট্রাকশন লিমিটেড। ওই সময় যেটা হলো কি, বাংলাদেশ ইকোনমি ওয়াজ বুমিং। হ্যাঁ, তো ওই সময় মানুষের বাসস্থানের খুব দরকার ছিল। রাইট। তো সিলেকশন অফ দ্য বিজনেস ওয়াজ ফ্যান্টাস্টিক। ওই সময় ঢাকাতে এত বাড়ি ছিল না, কিন্তু মানুষের কাছে পয়সা ছিল। সো আমরা এমনও সময় দেখেছি সাইনবোর্ড গেড়েছি, মানুষ টাকা দিয়ে গেছে, বিকজ দে নিড হাউস। এবং আমাদের প্রেজেন্টেশন স্কিল ভালো ছিল, সো পিপল ট্রাস্টেড আস এন্ড গিভ আস মানি। সেকেন্ড প্রজেক্ট যেটা আমরা করলাম, যে আপনার লুব্রিক্যান্ট ম্যানুফ্যাকচারিং। তো লুব্রিক্যান্ট মানে যেটা ইঞ্জিন অয়েল গাড়ির, ওই সময় প্রচুর গাড়ি ইম্পোর্ট হচ্ছে। সো এখানে মার্কেটের প্রচন্ড একটা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড গ্যাপ ছিল। সো এই গ্যাপের মধ্যে আমরা ঢুকে গেলাম, তো বিজনেসটা অটোমেটিক্যালি বুম হয়ে গেল। এই ধরনের বিজনেসগুলো করলাম। কমোডিটি তো আমাদের আগে ছিল, রিয়েল এস্টেট হলো, আর আইটি রাইট কল এট দ্য ভেরি রাইট টাইম। আর আইটি তো আগেই শুরু করেছি। প্রবলেমটা কোথায় হলো? প্রবলেমটা হলো হচ্ছে যে আমরা হোয়েন উই স্টার্ট লুজিং মানি, মানে আমরা ব্যবসা যখন ডেভেলপ করছি, যখন আর্ন করেছি, ওই সময় যে আমার যে এক্সপিরিয়েন্সটা না, ওই মজার এক্সপিরিয়েন্স, উই আর এনজয়িং লাইফ, বাট আমরা ব্যবসায়ী ওই সময় হইতে পারি নাই। বিকজ যা করছি না সবই ফ্রুটফুল হয়েছে, সবই প্রফিটেবল হয়েছে। কিন্তু ব্যবসা শিখেছি কখন জানেন? যখন টাকা লস করা শুরু করছি। মানে আমরা হলো কি 11 সালের মধ্যে উই অলসো গট এ ভেরি হাই রিকগনিশন ফ্রম দ্য গভর্নমেন্ট। আমার আব্বা বিকেম দ্য সিআইপি, কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন, ফর দ্য ফার্স্ট টাইম 11 সালে, এবং কয়েকদিনের মধ্যে আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেলাম। সো আমরা লাইক অল দ্য বেস্ট থিংস। হ্যাঁ, ওকে, অল দ্য বেস্ট থিংস হ্যাপেন। 13 সালে যে উই বিকাম ওভার কনফিডেন্ট অ্যাজ এ বিজনেস পারসন। ওকে, তখন আমার কিছু লার্নিং আছে, সো সেগুলো আই ক্যান শেয়ার। ওই লার্নিংগুলো হয়তো এন্টারপ্রেনারদের অনেক কাজে লাগবে। অনেক সময় দেখি না যে আমরা একজন ইয়াং এন্টারপ্রেনার অনেক টাকা কামাই করে ফেলছে, সো হি অর শি বিকাম ওভার কনফিডেন্ট। এই ওভার কনফিডেন্সের কি হারে ডাউনফল হতে পারে, এটা আই ক্যান শেয়ার ইফ ইউ অ্যালাউ। হ্যাঁ প্লিজ। ওই যে আপনি বলছিলেন যে গুড নিউজ কিভাবে একটা ব্যাড নিউজে চলে কনভার্ট হতে পারে, রাইট? সো এখানে যেটা হলো সেটা হচ্ছে, ফাইন, when you are earning money, right? So everything is going well. সো আমরা যখন একটা ফ্যাক্টরি দিলাম, ফ্যাক্টরি দিয়ে আমি প্রথমে গেলাম ডিলারদের সাথে মিট করতে। তো বাংলাদেশের ডিলাররা তো একটু অ্যাজ ইউজুয়াল, প্রথমে তারা বলবে কি দরকার ছিল ভাই, ফ্যাক্টরি দিয়েছেন, এমনি তো প্রোডাক্ট বিক্রি হয় না, আপনারা দিতে কইছে কে? এই ধরনের কমেন্টস তারা শুরু করলো। বিকজ দে আর ভেরি স্মার্ট, বিকজ হয় কি, ওরা তো এভরি ডে দে মিট 100 পিপল ফ্রম 100 ডিফারেন্ট কোম্পানিজ। সো ওরা প্রত্যেকের পলিসিটা বুঝে, এবং এটাও বুঝে যে কার কাছে কি কথা বললে কোন বেনিফিটটা পাওয়া যাবে। সো আমার কমিশনটা বেশি পাওয়া যাবে, বা ক্রেডিট বেনিফিট পাওয়া যাবে। সো ওরা বেসিক্যালি ডিমোরালাইজ করে প্রথমে, যে ভাই আপনারা দিতে বলছে কে ফ্যাক্টরি, এমনি তো যেগুলো বাজারে আছে এগুলো সেল হয় না, আপনি আবার ফ্যাক্টরি দিচ্ছেন। হ্যাঁ, সো এই ধরনের কথাবার্তা আমার কানে খুব বাজলো। মানে আই ডিডন্ট গো ডিপ ইনটু ইট। আমি চিন্তা করলাম যে কি ব্যাপার, ওনারা এই ধরনের কথা বলছে, সো দ্যাট মিনস মেবি আই হ্যাভ মেড এ রং ডিসিশন। মানে আমার না ওই যেটাকে বলে ডিউ ডিলিজেন্সটা ছিল না।
ফ্যাক্টরি করার আগে যেহেতু ডিমান্ড আছে ফ্যাক্টরি করে ফেলছি, বাট ডিউ ডিলিজেন্স একটা করে না যে ডিমান্ড কেমন বা কি ধরনের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আসতে পারে, Absolutely. ডিসঅ্যাডভান্টেজ আসতে পারে, এই জিনিসগুলোকে উই ডিডন্ট অ্যানালাইজ মাচ। তো তখন একদিন আমি অফিসে ব্যাক করলাম, মানে মোটামুটি আই মেট অ্যাবাউট 100 ডিলার্স, বাংলাদেশের যারা প্রমিনেন্ট ডিলার সবার সাথে দেখা করলাম। করার পরে তারা যে ফিডব্যাক দিল, এই ফিডব্যাকে আই ওয়াজ ভেরি আপসেট। ফ্যাক্টরিটা কি নিয়েছিল? ফ্যাক্টরি আমাদের লুব্রিকেন্ট ম্যানুফ্যাকচারিং, Lubricant. লুব্রিকেন্ট মানে ম্যানুফ্যাকচারিং এতদিন তো আপনারা হলো ইম্পোর্ট করে, হ্যাঁ কেনা বেচা করতাম, হ্যাঁ ইম্পোর্ট করতেন এন্ড দেন হ্যাঁ, সেল right. করতেন। পরে দেশেই লুব্রিকেন্ট হ্যাঁ 12 সালে উই ডিসাইডেড টু মেক এ ফ্যাক্টরি। ওকে যে চিন্তা করলাম বিজনেসটা তো এখন ট্রেডিং আছে, এটাকে বড় করতে হবে। রাইট। তো বড় করতে হলে তো ফ্যাক্টরি হ্যাঁ, লাগবে। যে আমার কেনার ইম্পোর্ট করতে হ্যাঁ, হবে, হ্যাঁ। লোকালি প্রোডিউস করে। অ্যাবসলিউটলি আমার কস্ট কাট ডাউন হুম। করতে হবে, প্লাস মার্কেট সাইজ বড় করতে হবে। হুম। সো ফ্যাক্টরি ওয়াজ দ্য অনলি অপশন। ফ্যাক্টরি দেওয়ার পরে যে রিয়াকশনটা পেলাম ডিলারের কাছ থেকে, ইট ওয়াজ লাইক টেরিবল। হ্যাঁ, হুম। তো তখন আমি চিন্তা করলাম যে আই ডোন্ট নিড দিস ডিলার্স। আমি অফিসে আসলাম, আমাদের তখন হেড অফ সেলস, সবার সাথে বসলাম মিটিং এ, বসে বললাম যে উই ডোন্ট নিড ডিলার্স, উই উইল বিল্ড আওয়ার ওন চ্যানেল পার্টনার্স। তো সবাই জিজ্ঞেস করলো হাউ। সো আমরা বললাম যে উই ওপেন সেলস সেন্টার এভরিওয়্যার ইন দ্য কান্ট্রি, উই ডোন্ট নিড ডিলার্স। মানে ডিরেক্টলি আপনার কনজিউমার যিনি নিবেন হ্যাঁ, আলটিমেট ইউজার তার সাথে হ্যাঁ, ডিরেক্ট যোগাযোগ। মানে আমার শোরুম থেকে তারা প্রোডাক্ট পারচেজ হুম। করবে, তারা শোরুমে আসবে, হুম। শোরুম থেকে কিনবে, ডিলার লাগবে না। হুম। সো ইট ওয়াজ লুকিং ভেরি অ্যাট্রাকটিভ একটা প্রসপেক্টস, বাট এর ভিতরে অনেকগুলো লুফল ছিল। একটা লুফল বলি, ভেরি কস্টলি প্রপোজিশন। কস্টলি ছিল, বাট আমরা চিন্তা করেছি যে হ্যাঁ ইনিশিয়ালি কত কস্ট যাবে। একটা সেল সেন্টার যদি 50 লাখ টাকা খরচ হয়, সো ইফ ইউ মেক লাইক 60 ডিস্ট্রিক্ট, হুম। ইফ ইউ হ্যাভ এ 60 সেল সেন্টার, তাহলে আমাদের কত যাবে? 30 কোটি টাকা যাবে, হুম। যাক না। কিন্তু এটা লং টার্ম ইনভেস্টমেন্ট, বাট এটা ফেরত আসবে। হুম। দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। এবং ডিলারদের দৌরাত্ম আর থাকবে না। বাট অ্যাকচুয়ালি ইট ব্যাকফায়ার্ড, অ্যাবসলিউটলি ব্যাকফায়ার্ড। এটা একটা এক্সপেরিয়েন্স। ইট ওয়াজ এ ভেরি কস্টলি এক্সপেরিয়েন্স। আমি এটা যখন ফেল করে, আমি Of course, costly. ওয়াইটা আমি বলবো পরে আনসার। এটা যখন ফেল করে, হুম। তখন আমি আই গট হসপিটালাইজড। মানে এত মেন্টাল আমি স্ট্রেস আসছে। হুম। তো আমার আব্বা, আমি বললাম যে আব্বা আমার জীবনে এত বড় ফেলিয়ার তো কখনো হয় নাই। আমি 30-40 কোটি টাকা নষ্ট করে ফেললাম। মানে জীবনে বোধহয় প্রথম আপনি কোনো কিছুতে ফেল করলাম, রাইট। মানে 13 সালে আমি শুরু করলাম, মানে 12 সালে ফ্যাক্টরি শুরু করলাম, 15 সালের মধ্যে আমার 30 কোটি টাকা নাই। হ্যাঁ, সো এত বড় ফেল তো আমার লাইফে হয়নি। তো এবং আই অ্যাকচুয়ালি গট অ্যাডমিটেড ইনটু হসপিটাল। হ্যাঁ, তো তখন আমার আব্বা আমাকে ডেকে বলল যে সবাই পিএইচডি করে না, দিস ইজ এ পিএইচডি ফর ইউ। হ্যাঁ, সেটা নিয়ে তুমি বদার হও না, এটা যেটা টাকা চলে গেছে গেছে। ইফ ইউ ক্যান লুজ মানি ইউ ক্যান আর্ন মানি, সো বাট ইউ জাস্ট নিড টু নো হাউ টু আর্ন মানি অ্যান্ড হাউ টু রিটেন ইউর বিজনেস। এই জায়গাটা ফোকাস দাও। সো 6 মাস আমার আব্বা বলে টেক এ ব্রেক 6 মান্থস। 6 মাস তুমি এখানে আসা দরকার নাই। হ্যাঁ, ডিটাচ থাকো, তুমি মাইন্ড ফ্রেশ করো, তারপর আবার ইউ ক্যান রিজয়েন ইন দ্য বিজনেস। সো আমি তো 6 মাস থাকতে পারি, 3 মাস আই টুক ব্রেক ফ্রম দ্য বিজনেস। সো লার্নিংটা বলি, লার্নিংটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা বিজনেস যেভাবে চলে, এটা খুবই ট্রেডিশনাল ওয়েতে চলে। বাংলাদেশ হয়েছে কি এখন অ্যাজ এ কান্ট্রি, এবং এই দেশের মানুষ খুব সামাজিক, মানুষ সামাজিকতা পছন্দ করে, যে মানুষ এখানে একা চলতে পছন্দ করে না। বাংলাদেশ ইজ নট এ কান্ট্রি লাইক দ্যাট। এটা ইউরোপে চলে বা মিডল ইস্টে চলে, যে সবাই ইন্ডিভিজুয়াল ব্যবসা করে, কেউ কারো ধার ধারে না। বাংলাদেশ ইজ নট এ কান্ট্রি লাইক দ্যাট। বাংলাদেশ হচ্ছে এমন একটা কান্ট্রি, মানুষ অ্যাসোসিয়েশন পছন্দ করে, হাসবে একসাথে, কাঁদবে একসাথে, আবার শত্রুতাও একসাথে, বন্ধুত্বও একসাথে। হ্যাঁ, এখানে যেটা হলো যে যারা চ্যানেল পার্টনার, যাদেরকে আমরা ডিলার বলি বাংলাদেশে, এই ডিলাররা খুব অ্যাসোসিয়েটিভ উইথ দ্য মার্কেট। যেমন আমরা পরের দিকে, আমরা 1 বছর পরে অ্যানালিসিস করছি, তখন খুঁজে পেয়েছি যে আসলে ডিলার, যেখানে গ্যারেজ, একটা ডিলার পয়েন্টের চারপাশে গ্যারেজ, মনে করেন 20টা গ্যারেজ আছে, তো ডিলার পয়েন্টের চারপাশে যে গ্যারেজগুলো আছে, এই গ্যারেজগুলোর সাথে তার অ্যাসোসিয়েশন আছে। সো ওর সাথে প্রতিদিন একটা লেনদেন হয়। সো ও হচ্ছে ওই গ্যারেজের জন্য চ্যানেল। আর আমি যদি ওখানে শোরুম দিই, তাহলে সমস্যাটা হচ্ছে কোথায়? আমি শোরুম দিয়েছিলাম, কিন্তু ইট ডিডন্ট ক্লিক। কেন? প্রথমে শোরুম দিয়েছি, আমরা সব গ্যারেজে প্রোডাক্ট দিয়েছি, কিন্তু গ্যারেজ থেকে প্রোডাক্ট একটাও বিক্রি হয় নাই, ইউজ হয় নাই। তো আমার সেকেন্ডারি সেল হয়নি। না হওয়ার কারণটা হচ্ছে যে ওই দোকানদার ওই গ্যারেজগুলোকে ইনফ্লুয়েন্স করে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি, কারণ ওর সাথে একটা ফাইন্যান্সিয়াল লেনদেন আছে, এবং অনেক দিনের লেনদেন আছে, এবং কারো কারোর সাথে তো বন্ধুত্ব আছে বা আত্মীয়তা আছে। রাইট, অ্যাবসলিউটলি। সো আমি যখন দোকানে গ্যারেজে গিয়েছি, গ্যারেজ প্রোডাক্ট উঠাইছে মান সম্মানের ভয়ে, বাট ইউজ করে নাই। সো আমার সেকেন্ডারি সেল ওয়াজন্ট কামিং। ওকে। সো ওই যে চ্যানেলটাকে যে অ্যাভয়েড করছি আমরা, এবং উল্টা যেটা হয়েছে, ওই ডিলাররা আমাদের জন্য কম্পিটিশন হয়ে গেছে। দে থট যে উই আর এ কম্পিটিটর অফ দেম।
রাইট। সো আমার দেখা যাচ্ছে মার্কেটে একটা মার্কেট পয়েন্টে যদি আমার ২ জন এমপ্লয়ি কাজ করে বা ৩ জন এমপ্লয়ি কাজ করে, হুম। ওখানে এই ডিলারের সংখ্যা তো আছে ২০ জন, গ্যারেজ আছে ২০০ জন। সো আমরা যতই ৩ জনে পজিটিভ কথা বলি না কেন, ওই ২০০ জন নেগেটিভ কথা বলে। অ্যাকচুয়ালি আমার প্রোডাক্টটা সেল হয় না। সো এটা একটা ম্যাসিভ লার্নিং। মানে মানে আনবিলিভেবল লার্নিং, হ্যাঁ? এটা ভেরি কস্টলি লার্নিং। হ্যাঁ? সো এখান থেকে আমার যেটা শিক্ষা হইছে সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশের মতো মানে পৃথিবীর যেকোনো কান্ট্রিতেই বিজনেস করি না কেন, লার্নিং হচ্ছে পৃথিবীর যেকোনো দেশে আমরা ব্যবসা করি না কেন, তার কালচারটা বোঝা ভেরি ইম্পোর্টেন্ট। ভেরি ট্রু। ভেরি ইম্পোর্টেন্ট। একটা হচ্ছে কালচার, তাদের হচ্ছে আমরা যেটা বলি সংস্কৃতি, আরেকটা হচ্ছে ব্যবসায়িক কালচার আছে। এবং ব্যবসায়িক কালচারটা ডিপেন্ড করে সম্পূর্ণ তার দেশের কালচারের উপরে। ভেরি ট্রু। অনেকে আমরা চিন্তা করি যে না কালচার স্টাডি করাটা ইম্পর্টেন্ট না, অ্যাকচুয়ালি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো যখন দেখবেন যে বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানি বিভিন্ন দেশে ব্যবসা করতে যায়, হুম। ওরা মানে ৩-৪ বছর ইন্টেনসিভ রিসার্চ করে কালচার নিয়ে, তাই না? না সেটা একটা। আরেকটা হচ্ছে সেটেল ডাউন করতে একটা লম্বা সময় লেগে যায়। কারণ হ্যাঁ, হ্যাঁ। কালচারের সাথে ম্যাচ করে না। ম্যাচ করে না। কারেক্ট। কালচারাল হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিংটা হ্যাঁ। ভেরি ইম্পোর্টেন্ট। হ্যাঁ, মানে ওয়ান্ডারফুল একটা অবজারভেশন ভাইয়া। যেমন আমাদের সবকিছুতে কিন্তু হ্যাঁ। সিন্ডিকেট আছে। সিন্ডিকেট আছে। সিন্ডিকেট মানে কি? আমার হ্যাঁ। বন্ধুত্ব। রাইট, আমি এই কারেক্ট। ফোরামের হ্যাঁ। বাইরে অন্য কিছু যেতে দিব না। অ্যাবসোলিউটলি। সো হ্যাঁ। সো ওইটা একটা ব্যাপার। সো অ্যাকচুয়ালি মানে এটা মিটিগেট করার ডিফারেন্ট ওয়ে আছে। মানে আমরা যেটা ওই বলি না যে ধরেন অনেক সময় চিন্তা করি যে এন্টারপ্রেনার আর আমি তো অনেক ভালো বুঝি। হুম। হ্যাঁ? সো আমি ভালো বুঝি, সো আমি করে ফেলবো সব। হুম। ইটস নট পসিবল। রিজনটা হচ্ছে যে আমাদের যে দেশ, এই দেশে ব্যবসা করতে হলে যেটা করা দরকার, আগে গ্রাউন্ডে আসতে হবে। ফার্স্ট ইউ নিড টু গো টু গ্রাউন্ড। আপনি হয়তো অনেক উপরে, আপনার লেভেল হয়তো অনেক উপরে, বাট আপনার লেভেলটাকে আগে ডাউন করতে হবে। ডাউন করে সবার সাথে মিশতে হবে। হুম। মিশে তারপরে একসাথে উঠতে হবে। হুম। কারণ আপনি যদি উপরে বসে থেকে চিন্তা করেন নিচ থেকে আমি টেনে উঠাবো, হুম। ইটস নট পসিবল। হবে না। স্পেশালি এই কান্ট্রিতে। বিকজ এই কান্ট্রির মানুষ খুব ইমোশনাল। আপনি দেখেন বাংলাদেশে প্রচুর ফ্রড হইছে, প্রচুর কোম্পানি সাকসেসফুল হইছে। ট্রু। সব ইমোশনের উপরে। ট্রু। আপনি ইমোশনালি যারা হিট করছে, যে কোম্পানিগুলো হিট করতে পেরেছে মার্কেটিং এ, তারাই কিন্তু গ্রো করছে। যে আমরা অ্যারোমেটিক সাবান, ট্রু। জাস্ট একটা ওয়ার্ড ইউজ করছে কি 100% হালাল সাবান। হ্যাঁ, অ্যাজ ইফ বাকিগুলো হালাল না। হালাল না। বাকিগুলো হারাম। হ্যাঁ, এটা পুরো ইমোশন হিট করলো না। Absolutely. মানে আপনার রিলিজিয়াস ইমোশন হিট করলো যে Absolutely. হালাল সাবান। ওদের আর কিছু মানে আহামরি হয়তো অন্য কিছু ভালো ছিল, কিন্তু সবচেয়ে বেশি হিট করছে হালাল শব্দটা। এক্সাক্টলি। তো এইটা যেমন একটা গ্রোথ। হুম। আবার অনেকে চিট করছে। যেমন ধরেন আপনাকে ওই যে ধরেন ৫০,০০০ টাকায় মোটরসাইকেল দিয়েছে। তো সবাই চিন্তা করছে ৫০,০০০ টাকায় মোটরসাইকেল পাওয়া যায়। হুম। তাহলে আমরা সব সবকিছু বিক্রি করে দিই। জমিজাতি, বোর গহনা বিক্রি করে দিয়েছে, টাকা মোটরসাইকেল পায় নাই। দেখা যাচ্ছে তাদের টাকা ফরফিট হয়েছে। সো এটার রিজনটা হচ্ছে যে আপনার এদেশের মানুষ ভেরি ইমোশনাল। যারা ইমোশনকে হিট করতে পারবে তারা ব্যবসা করতে পারবে। মানে রাইট টাইমে রাইট ইমোশন। হ্যাঁ, ইমোশন হিট করতে হবে। মানে এখানে অ্যারোগেন্সির সুযোগ নাই। বাংলাদেশে অ্যারোগেন্ট ব্যবসা হয় না। নেগেটিভ ইমোশনটাও স্ট্রং। হ্যাঁ, ভেরি স্ট্রং। হ্যাঁ, নেগেটিভ ইমোশনও ভেরি স্ট্রং। রাইট। বোথ সাইডস, রাইট। পজিটিভ, নেগেটিভ। হ্যাঁ। পরে ওই ফ্যাক্টরিটার কি হলো? আচ্ছা, যেটা হলো যে আমরা ৩ বছরে অ্যাকচুয়ালি উই বার্ন অ্যাবাউট ৪০ কোটি টাকার মতো বার্ন করে ফেললাম। হুম। তখন আমরা আবার উই গট ব্যাক ইনটু ট্র্যাক। আমরা সমস্ত সেল সেন্টার ক্লোজ করলাম। হুম। মানে আমরা ২ বছর পরে বুঝলাম যে এই কনসেপ্ট চলবে না। বাট বাই দ্য টাইম তো টাকা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ? রাইট। সো তখন আমরা আবার ডিলার কনসেপ্টে গেলাম। ডিলার আস্তে ডিলার মার্কেটে বিল্ড করলাম আরকি। সো নাও দ্যাট বিজনেস ইজ ওকে। আই মিন বাট যেরকম প্ল্যান ছিল ওইভাবে এক্সিকিউশন হয়নি আরকি। এটা কাইন্ড অফ এই যে এক্সপেরিয়েন্সটা হলো না, এই এক্সপেরিয়েন্সটা এখন অন্য ব্যবসাতে প্রচুর কাজে লেগেছে আমাদের। মানে ওইখানে তো সাকসেস হয়নি। বাট অন্য জায়গাতে অনেক সাকসেস এনেছে। করেছে। হ্যাঁ। অনেক সাকসেস এনেছে অনেক জায়গা থেকে। ভাইয়া যেহেতু আপনি হ্যাঁ। বলতেছিলেন যে আপনার সাথে আমার একটা ভালো সুসম্পর্ক আছে, সেই হ্যাঁ, জায়গা হ্যাঁ। থেকেই জানি। হ্যাঁ, আপনি কিন্তু এই ব্যবসাটা ছেড়েও তারপর আবার দেশের বাইরে চলে গিয়েছিলেন। হ্যাঁ, রাইট। ওই গল্পটা একটু শুনতে আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং গল্প। আচ্ছা, এখানে বলি। একটা জিনিস হচ্ছে কি যে আমি না সারা জীবন আমার বাবার সাথে ব্যবসা করেছি। হ্যাঁ? মানে আনটিল ২০১৮। হুম। ২০১৮ সাল পর্যন্ত আমি বাবার সাথে ব্যবসা করেছি সারা জীবন। মানে আই ওয়াজ এ কাইন্ড অফ আমার আব্বার রাইট হ্যান্ড। হুম। সো আমি চিন্তা করতাম যে আই ওয়াজ ভেরি মেরিটোরিয়াস। আমি যেহেতু আমি স্টুডেন্টও ভালো ছিলাম এবং আমার লাইফে আর্লি অনেক সাকসেস আসছে। সো আমার কাছে সবসময় একটা কনফিডেন্স কাজ করছে যে আমি যাই করব ভালো হবে। হুম। কিন্তু একটা জায়গাতে সবসময় আমার ল্যাক অফ কনফিডেন্স ছিল। কোন জায়গাতে? যে আমি তো কখনো স্ক্র্যাচ থেকে কিছু করিনি। এক্সেপ্ট দ্য আইটি বিজনেস। হুম। বাট আইটি ওয়াজ একটা স্টিল কিন্তু একটা পার্টনার ছিল আপনার, যিনি আসলে আপনাকে গাইড করেছে। রাইট, লন্ডনে। রাইট। এবং ওই প্রজেক্টটা ছিল লন্ডনের। একটা হুম। সার্ভিস কন্ট্রাক্ট। হুম। বাট জিরো থেকে ব্যবসা বিল্ড করার মধ্যে না আমার না কোনো এক্সপেরিয়েন্স ছিল না। সো আমার মধ্যে ডাউট কাজ করত। কিরকম ডাউট কাজ করত? এন্ট্রি লেভেলে কখনোই করে নাই। ডিসিশন মেকিং এ।
সাপোজ একজন জিএম আমার কাছে আসছে, এসে বলছেন যে স্যার আই হ্যাভ গট দিস প্ল্যান, কি বলেন আপনি? তো ওই ডিসিশনটা যে আমি ইয়েস নো বলবো, ওইটার এক্সপার্টিস আমার ভিতরে ছিল না। তো অনেক সময় হতো কি আমি বা ইয়েস, হয়তো ছিল আপনি সেলফ ডাউটও করতেন। হ্যাঁ, সেলফ ডাউট করতাম। হুম। মানে একটা জিনিস কনফিডেন্স ছিল না, মানে আই ওয়াজ ডাউটফুল অ্যাবাউট মাই ডিসিশনস। সো একবার জিএম এসে বলল হুম। এটা করতে হবে, আমি বললাম করে ফেলেন। হ্যাঁ, পরে আরেকজন এসে বলল যে স্যার এটা তো ঠিক হয়নি। এটা ঠিক হয় না, কি দিচ্ছেন এটা, এটা তো পুরো টাকা পানিতে যাবে। আই ওয়াজ লাইক আরে তাই তো, এটা বন্ধ করো। পরের দিন জিএম কে বলতাম যে না হবে না, এটা বাদ। হ্যাঁ, সো মানে আমি ঢেউ টিনের মতো আরকি। এদিক থেকে ঢেউ দিলে ওদিকে যাই, এদিক থেকে ঢেউ দিলে এদিকে যাই। আবার আব্বার কাছে বলবো, তো আব্বা আবার আমি যদি আব্বার কাছে বলে ফেলি তখন আমার আবার কন্ট্রোল থাকে না। হুম। তখন আব্বা বলে ঠিক আছে, তুই যেহেতু ঝামেলা ডাউট মনে করছিস আমি করি। হুম। তাহলে ওই এক্সপেরিয়েন্স আমার ভিতরে হচ্ছিল না। সো ওয়ান সার্টেন পয়েন্ট অফ টাইম আমি চিন্তা করলাম যে আমার না একটা এক্সপেরিয়েন্স দরকার। হুম, হুম। এবং ওই সময় আমার ব্যবসাটা ভালো পারফর্মও করছিল না। বিকজ কেন? আমি নিজেকে যেরকম মেরিটোরিয়াস মনে করতাম, যত সাকসেসফুল মনে করতাম, ওই কনফিডেন্সটা ব্রেক হয়ে গেছে 15 সালে এসে। ওই এই ধাক্কা খেয়ে। ধাক্কাটা খেয়ে। এবং আমাকে পুরা আমি অ্যাজ এন্টারপ্রেনার ডাউটফুল হয়ে গেছি। আমার মাইন্ড পুরা ডাউটফুল। ইভেন আমি একটা পার্টিকুলার জিনিসে বেশিক্ষণ ফোকাস করতে পারতাম না। আর ওই ফেইলিউর এর একটা ভয় আমার মাথায় কাজ করত। যে আমি আবার একটা ডিসিশন নিব, আবার তো টাকা বার্ন হয়ে যাবে। সো ওইখানে একদিন আমি আব্বার সাথে কথা বললাম যে, "আব্বা ব্যবসা তো ভালো করতে পারছি না। আর আমার না মাথার কাজ করতেছে না।" হুম। কই, "কেন?" আমি বলছি, "আমার না আপনি ইয়েস বললে আমার ইয়েস, না বললে না। আমার আর ক্রিয়েটিভিটি মাথায় কাজ করতেছে না। I need to do something else." তো বলছে, "কি করবি?" তাই আমি বললাম যে, "আমি একটু নিজের মতো ব্যবসা করব।" "তো নিজের মতো ব্যবসা করবি কোথায়?" তাই আমি বললাম যে, "আমি জানি না। Let me think." তো আমি যখন লুব্রিক্যান্ট ব্যবসাটা শুরু করি বাংলাদেশে, আমি ২০০৮ সালে, তখন আমি ১ম প্রেজেন্টেশন আমার লাইফের বিজনেস প্রেজেন্টেশন দিই দুবাইতে। ওকে। সো ওইটা আমার মাথায় কানেক্ট করছে। মানে তার যখন ইম্পোর্ট করে আপনারা ইম্পোর্ট করে শুরু করলাম। জি। আমার মানে লাইফের ফার্স্ট মানে বিজনেস প্রেজেন্টেশন, যেটাতে আমি ব্যবসা নিয়ে আসছি জীবনে। হুম, হুম। একটা তো আমি স্টুডেন্ট লাইফে করতে এটা তো একটা ভাবে হয়েছে। বাট প্রফেশনালি একটা প্রেজেন্টেশন দাঁড় করিয়েছি এবং তারা আমাকে প্রেজেন্টেশন দেখে ব্যবসা দিয়েছে। দ্যাট কোম্পানি ওয়াজ ইন দুবাই। সো আমি আমার মাথায় ওটা কানেক্ট করছি আমি। যে ওখান থেকে যেহেতু আমার ব্যবসা শুরু হইছে, তার মানে ওখানেই আমি একটু যাবো। সো আমি আমার ওয়াইফের সাথে কথা বললাম। আমার ওয়াইফ শি ইস এ ডক্টর। তো তাকে বললাম যে, আ আমি দুবাই যেতে চাই। হুম, হুম। দুবাই যেয়ে কি করবা? আমি ব্যবসা করব। তো ব্যবসা করার পুঁজি কই? হুম। তা আমি বললাম যে, পুঁজি লাগবে না। তো পুঁজি লাগবে না তো কিভাবে করবা? আমি কই পুঁজি ছাড়াই করব। হ্যাঁ? তো আমার ওয়াইফ তখন হাসছে। পুঁজি ছাড়া কিভাবে সম্ভব? আমি কই জানি না। তো তুমি যাবা কিনা? তো আমার ওয়াইফ ইস ভেরি সাপোর্টিভ, বলে ঠিক আছে। তখন শি ওয়াজ এ ডক্টর ইন মেডিনোভা। হুম, হুম। তো বলে যে, "আমার তো চাকরি মেডিনোভা ছাড়তে হবে।" আমি বললাম, "ছাড়লে ছাড়তে হবে। তোমার ইচ্ছা। তুমি যেতে চাইলে যেতে পারো। হুম। দেশে থাকতে পারো, দেশে থাকতে পারো।" তো আমার ওয়াইফ বলল যে, "না, আমি তোমার সাথে যাবো।" সো শি সাপোর্টেড মি। এখন আমি তো ইন্টারনেটে চেক করছি দুবাইতে ব্যবসা করতে ৳৮,০০০ হইলে সরি ৳৮,০০০ দিরহাম হইলেই ৳৮,০০০ দিরহাম হলে দুবাইতে লাইসেন্স করা যায়। হুম, হুম। সো আই ওয়াজ ঠিক আছে। ৮,০০০ তখন টাকা ছিল ৳২০ না ৳২২। হুম, হুম। তো ৳১,৬০,০০০ নিয়ে যাই। হ্যাঁ, নিয়ে যাই। তো আমার ওয়াইফকে বললাম যে, "দেখো আ তোমার কাছে কত টাকা আছে?" তো আমার ওয়াইফ বলছে যে, "আমি গুছায় গাছায় ৳৫,০০,০০০ র মতো রেডি করছি।" ইটস মোর দ্যান এনাফ। মোর দ্যান এনাফ। তো এখন হচ্ছে আ আব্বার কাছ থেকে টাকা নিব না? আমি বললাম, "না, নিব না কেন? বিকজ আমি আব্বার কাছ থেকে যদি টাকা নেই, ওই ডিপেন্ডেন্সি টা আমার হয়ে যাবে। এবং আমি যে জিনিসটা চাচ্ছি, এটা আমি শিখতে পারব না।" হ্যাঁ? সো আমি আব্বার কাছে বললাম যে, "দুবাই যাচ্ছি ব্যবসা করতে।" তো বলছে, "দুবাই কোথায় যাবাই?" তো আমি বললাম যে, "জানি না। যাবো একটা কোম্পানি খুলবো।" তো হুম। কয়, "কোথায় থাকবি?" আমি কই, "তাও জানি না।" তো বলছে, "ওখানে তোর সাপোর্ট দিবে কে বা কে কি করবে?" আমি আব্বাকে বললাম যে, "দেখেন আমি যেহেতু ভালো মানুষ, আমার পরিচয় ভালো মানুষের সাথেই হবে। You don't worry." হ্যাঁ? তো আব্বা খুব বিরক্ত ফিল করলো। কয়, "তুই হুট করে দুবাই চলে যাবি। ঠিক আছে এখানে আমরা অত ভালো করতে পারছি না, বাট স্টিল ইউ ক্যান ট্রাই।" আমি বললাম যে, "না আব্বা, আমার ভিতরে কিছু এক্সপেরিয়েন্স দরকার যেটা আমার মধ্যে নাই। এবং আপনার সাথে থেকে আমার হচ্ছে না ওই এক্সপেরিয়েন্সটা।" তো বলছে, "কেন?" তো আমি বললাম যে, "আপনি আমাকে হইতে দেন না। কারণ যখনই আমি প্রবলেমে পড়ি না, আপনি এসে আগে হাত বাড়ায় দেন। তো আমি স্ট্রাগল টাও বুঝি না এবং ওখান থেকে কিভাবে গ্রো করব ওই জিনিসটা আমার ভিতরে তৈরি হয় না। এটা আমাকে একা করতে দিতে হবে।" তো বলে, "বাংলাদেশে কেন করবি না?" তো আমি বললাম যে, "দেখেন আমরা তো একটা ফ্যামিলি বিজনেস করি। আপনি এমডি, আমি ডিরেক্টর। রাইট। আমি যদি বাংলাদেশে এটা খুলি, আমাদের সামাজিক ভ্যালু নষ্ট হবে। এবং পিপল উইল টক বিহাইন্ড আস যে বাপ ছেলের গ্যাঞ্জাম হইছে। হুম।
এখানে একটা ব্যবসা করছে, আলাদা হয়ে গেছে, ফ্যামিলি টাইমে ওভারঅল ব্র্যান্ড ভ্যালুতে ব্র্যান্ড ভ্যালুতে একটা ইম্প্যাক্ট আসবে। তো আপনি কাউকেই বলা দরকার নেই। আমি দুবাই যাচ্ছি, বলবেন যে হ্যাঁ, ও আমাদের ব্যবসা ইন্টারন্যাশনাল ব্যবসা এক্সপেনশন করার জন্য গেছে। হুম। বাট এগুলো বলা দরকার নেই কেন যাচ্ছি, কি করার যাচ্ছি। সো আমি ৳৫,০০,০০০ নিয়ে দুবাই চলে গেলাম টুরিস্ট ভিসা নিয়ে। তখন আমার ২ টা বাচ্চা। তো একটা হোটেলে উঠলাম, এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট টাইপ হোটেল। রাইট। একটা রুমের মধ্যে apartment হ্যাঁ, type, একটা ওটা হোটেল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স বলে ওরা। ওকে। সো এই ছোট্ট একটা রুমের মধ্যে একদিকে ছোট্ট একটা কিচেন, একটা টয়লেট, হুম। একটা বেড আর একটা সোফা। সো আমি সুপারমার্কেটের পাশে নিলাম যে রান্না-টান্না করে খাবো। টাকা তো অত নাই। তো আমি যখন দুবাই গেলাম, তো আমি একজনকে বললাম যে, "ভাই আমি তো ব্যবসা করার জন্য আসছি। বাংলাদেশে তো অনেক এজেন্সি আছে যারা ভিসা-টিসা করে। তো লাইসেন্স করবো আর ব্যবসা করব।" তো বলছে, "আপনার কি ভিসা হইছে?" আমি বললাম, "না, আমি তো টুরিস্ট ভিসা নিয়ে আসছি।" হুম। তো উনি আমাকে ১ম বলল, "আপনি কি পাগল?" আমি, "কেন ভাই?" বলছে, "আপনার নিজেরই ভিসা নাই। আপনি ফ্যামিলি সুদ্ধা চলে আসছেন। আগে নিজের ভিসাটা করেন।" তো আমি এ মানে একটু বিরক্ত হয়ে তো মানে আমি সরাসরি যোগাযোগ করব। হুম। পরে আমি গেছি গভর্নমেন্ট অফিসে। দুবাই যেয়ে বলছে, "ভাই বাংলাদেশ থেকে ভিসা আমরা দিচ্ছি না।" বাংলাদেশের ভিসা তখন বন্ধ। হুম। তো কেমনে কি হবে? পরে আমি বললাম যে, "না ভাই আমাকে ব্যবসা করতেই হবে।" তো বলল, "এক কাজ করেন, রাসেল খেমা একটা জায়গা আছে। দুবাই থেকে ২০০ কিলোমিটার দূরে। ওরা একটা ইপিজেড করছে, এক্সপোর্ট প্রসেসিং জোন, যেটাকে ওরা ফ্রি জোন বলে দুবাইতে। তো আপনি ওখানে যান, ওরা নতুন করছে তো আপনাকে সুযোগ দিতেও পারে।" তো আমি ওখানে যাওয়ার পরে ওরা বলল যে, "হ্যাঁ, এখানে করব।" তো I opened a license, ৮,০০০ দিরহাম দিয়ে লাইসেন্স করলাম। এরপরে লাইসেন্স তো ঠিক আছে ৮,০০০ দিরহাম। হুম। এরপরে সার্ভিস চার্জ, এই চার্জ, সেই চার্জ, ভিসা চার্জ করে আমার ৪.৫ লাখ টাকা শেষ। আসছে ৳৫০,০০০। এবং আপনি হোটেলে থাকেন। আমি হোটেলে থাকি। হ্যাঁ। আমার না আছে মানে রুম কিচ্ছু নাই। হোটেলে টাকা দিছি ১০ দিন আর ২০ দিনের টাকা বাকি পড়ছে। হুম। হোটেল থেকে যে বের হবো, টাকা দিয়ে তো বের হইতে হবে। হোটেলের ম্যানেজার বলতেছে, "ভাই কি অবস্থা?" হুম। আমি কই, "এখন বের হবো না। বের হওয়ার সময় তোমার টাকা দিব।" হ্যাঁ? পরে চিন্তা করতেছি কি করা যায়? ৳৫০,০০০ কি হবে দুবাইয়ের মতো শহরে? কিন্তু আমি আব্বাকে কিন্তু জানাচ্ছি না কিছু। আব্বা এত রাগ করছে আমি যাওয়ার পরে। হুম। উনি আমার সাথে কথা বলে না। হুম। হ্যাঁ? যে হুট চলে গেছি। তো আপনি নিশ্চয়ই ইগোর জায়গা থেকে আপনি বলতে পারতেছেন না আমি বিপদে পড়ে গেছি। সেটাও বলতে পারছি না। আবার আমি শুধু নিজে চ্যালেঞ্জ নিয়ে আসছি যে একটা কিছু করব। এই বাবাকে জানাচ্ছি না। কারণ বাবাকে জানাইলে আমার বাবা যতই কষ্ট হোক টাকা পাঠায় দিবে। আমি ওটা চাই না। আমি চাই যে ওটা চাই না। আমি নিজে কিছু করব। সো মার সাথে কথা হয়। "কি অবস্থা? কেমন আছিস?" "খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ।" সো আমি হোটেলের নিচে নেমে একটু ভাবতাম যে এক্সারসাইজ করব। তো হোটেলের পাশে একটা ছোট্ট জিম ছিল। হুম। তো আমি জিমে যেয়ে এক্সারসাইজ করার চেষ্টা করতেছি। তো ওখানে চিন্তা করলাম যে লোকজনের সাথে কথাবার্তা বলি, ওটা ওপেন আপ হই। হুম। হুট করে একটা লোককে দেখলাম। দেখার পরে ভাবলাম ইন্ডিয়ান। মানে সাউথ ইন্ডিয়ানের মতো দেখতে। হুম। কথা বলার পরে তো আমি বললাম যে, "হাই ব্রো কেসে হ্যায়?" তো হিন্দিতে উত্তর দিল। আমি বললাম, "তাহলে ইন্ডিয়ানই হবে।" হুম। হুট করে কে যেন ফোন করছে, আমি বাংলায় কথা বলতেছি। হ্যাঁ? তো তখন ওই ভদ্রলোক এসে আমার কাছে জিজ্ঞেস করতেছে, আর মিয়া আপনি হ্যাঁ, বাঙালি। "আপনি কি বাঙালি নাকি?" আমি বললাম, "হ্যাঁ, আমি তো বাঙালি।" এত কয়, "তাহলে এত কষ্ট করে হিন্দিতে কথা বলেন কেন?" তো আমি বললাম যে, "ভাই আপনাকে দেখে তো বোঝা যায় না যে আপনি বাঙালি।" কয়, রাইট। "আচ্ছা, আচ্ছা।" তো বলল, "নতুন আসছেন?" আমি বললাম যে, "হ্যাঁ।" তো বলছে, "কোথায় উঠছেন?" আমি বললাম যে, "হোটেলে উঠছি।" তো কয়, "এক কাজ করেন তাইলে আপনি আমার বাসায় আসেন। হুম। ফ্যামিলি নিয়ে আসছেন। একসাথে বসে রাতের বেলা খাই।" হুম। তো I thought it's a very good offer. ওই যে বাঙালিদের অ্যাসোসিয়েশন এর যে ব্যাপারটা। অ্যাসোসিয়েশন এর ব্যাপারটা। ওই যে রাইট। ইমোশনাল যে একটু হ্যাঁ, হ্যাঁ। বললাম আরকি। তো উনি ফ্যামিলিদেরকে নিয়ে আমার সাথে খাওয়া-দাওয়া করলো। বলল, "কেন আসছেন? কি করবেন?" জিজ্ঞাসা করল। হুম। আমি আমার পুরা জিনিসটা বললাম যে, "ভাই, this is the experience I have in my life. বাট আমার কাছে এই ধরনের এক্সপেরিয়েন্স নাই। যার কারণে আমি দুবাই আসছি। হুম। আমি একটা কিছু করব।" হ্যাঁ? তো ওই ভদ্রলোক তখন was very, very impressed. কখনো আমাকে দেখে নাই। উনার বাড়ি হচ্ছে কুমিল্লা। হুম। আর আমার বাড়ি তো উল্টা দিকে। হুম। হ্যাঁ? যশোর, ঝিনাইদহ। সো উনি আমাকে চিনেও না, কখনো দেখেও নাই। কেন যেন একটা somehow কানেক্ট হয়ে গেল। হুম। তো উনি বলল যে, "ভাই আমার কাছে কিছু পয়সা আছে।" খাবারের টেবিলে? হ্যাঁ, মানে ওই দিন রাত্রে উনার বাসাতেই। হ্যাঁ? যে, "আপনার বিজনেস প্ল্যান তো খুব ভালো লেগেছে আমার কাছে। আমার কাছে কিছু পয়সা আছে, I can give you বাট আপনি পুরা বিজনেস প্ল্যানটা আমাকে সাবমিট করেন।" তো আমি তো খুশি হয়ে গেলাম শুনে, হ্যাঁ? তো আমি আবার ইনভেস্টর পাওয়া হ্যাঁ, গেছে। হ্যাঁ, ইনভেস্টর পাওয়া গেল। হ্যাঁ, এবং এটা আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছে somehow। নিশ্চয়ই। হ্যাঁ, নিশ্চয়ই। এটা তো অ্যাকচুয়ালি কেমন মানে আনবিলিভেবল অদ্ভুত। না? অদ্ভুত একটা ব্যাপার। সো উনি আমাকে বলল, বিদায় দিল এবং সাথে খাবারও দিয়ে দিল। যে, "আপনি হোটেলে থাকেন, রাতের খাবারটাও নিয়ে যান। হ্যাঁ, আবার খেয়েন। কালকে সকালে দরকার হলে খেয়েন।" হুম। তো আমি খাবার-টাবার নিয়ে আসলাম। ফ্যামিলির মধ্যে একটা বন্ডিং হয়ে গেল। আমার ফ্যামিলি আর তার ফ্যামিলি। হুম। তখন আমি হোটেলে। তো আমি আ বাই দ্যাট টাইম দুবাইতে একটা এক্সিবিশন চলছিল।
তো এক্সিবিশনে আমি ভিজিট করলাম, এমনি র্যান্ডম কিছু একটা করবো না, এক্সিবিশন তো হইতেই থাকে দুবাইতে। রাইট। একটা ফুডের এক্সিবিশন হলো, ওখানে যে দুই তিনটা কোম্পানির সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হলো, কথা বলতে বলতে কার্ড এক্সচেঞ্জ করলাম, মিটিং করলাম। তো করার পরে তাদের সাথে একটা বিজনেস প্ল্যান রেডি করলাম, করে আমি আমার ইনভেস্টর ফ্রেন্ডের কাছে গেলাম যে ভাই এটা তো একটা আইডিয়া, ব্যবসায়িক প্ল্যান। আমি কোম্পানির সাথে কথা বলেছি, ওরা আপনাকে এইভাবে আমাদেরকে মাল দিবে, আমরা বিক্রি করবো, এত টাকা লাভ হবে, তো আপনার 1 বছরে মোটামুটি টাকা উঠে যাবে। তো সে বলল যে ঠিক আছে, আমি এটা কাজ করতে চাই, আপনি ছোট করে শুরু করেন। তো ছোট মানে 1 লাখ দিরহাম আমাকে দিবে, কিন্তু বিজনেসটা করার জন্য 2 লাখ দিরহাম দরকার। ওকে। তো বলল যে ভাই 1 লাখ দিরহাম দিয়ে শুরু করেন, যদি ভালো হয় আমি আপনাকে 1 লাখ দিরহাম আবার বাড়িয়ে দিব। তো তখন ওইটা আমি 1 লাখ দিরহাম পুঁজি নিয়ে, মানে তখন টাকা পাইনি, কমিটমেন্ট পেয়েছি। কমিটমেন্ট পাওয়ার পরে আমি চলে গেলাম আবার ওখানে, ওই কোম্পানির কাছে, যে বললাম যে ভাইয়া, মানে হয়তো ডেফিনেটলি ইংরেজিতে, হি ওয়াজ ইন্ডিয়ান গাই বাট দ্য কোম্পানি ওয়াজ সাউদি কোম্পানি। ওকে। হ্যাঁ, কিন্তু ওদের অফিস আছে দুবাইতে। তো আমি যে কথা বললাম যে লুক, আই হ্যাভ গট 100,000 দিরহাম, সো হোয়াট ইজ ইউর সেলস প্ল্যান ইন এ ইয়ার? তো তখন বললো যে আওয়ার বিজনেস প্ল্যান ইজ লাইক 1.2 মিলিয়ন দিরহাম সেলস ইন এ ইয়ার। তো আমার তো বিজনেস এক্সপার্টিস ছিলই, তো আমি তাকে বললাম যে একটা কাজ করি, তোমার বিজনেসটাকে আমি টোটাল রেভিনিউটাকে 6 দিয়ে ভাগ করি, যে এভরি 2 মান্থস আমি একটা সাইকেল তৈরি করি, তোমাকে আমি 6 মাসের মালামাল 2 মাসের কিনবো, টাকা ফেরত দিব, আবার তুমি 2 মাস করে দিবে। ওয়ার্কিং ক্যাপিটালটাকে কমে আনার জন্য আর জি, যে এটাকে রোলিং করে ব্যবহার করব। তো বলে যে এটাও তো তোমার ওই সেই পরিমাণ টাকাও তো তোমার কাছে নাই। মানে 2 লাখ দিরহামও তো নাই, আছে 1 লাখ দিরহাম। তা তুমি মাল কিনলে ভালো কথা, আর চালাবা কি দিয়ে? ডিস্ট্রিবিউশন কোথা থেকে হবে, এটা কোথা থেকে হবে, এটা কোথা থেকে হবে? রাইট। তো আমি আবার গেট ব্যাক করলাম, করার পরে তো পার্টনার সাথে বললাম, পার্টনার বলতেছে না ভাই, এত বড় ঝুঁকি নিব না, 1 লাখ দিরহাম এটাই ম্যাক্স। আমি আর আপনি প্রুফ করেন তারপরে দিব। তো আমার মন টন খারাপ, আমি বউকে বললাম চলো একটু ঘুরে টুরে আসি, বিচের ধারে যাই, ওখানে তো চারিদিকে বিচ। তো ঘাটতেছি, হুট করে আমাকে ফোন দিছে ওই লোক, ওই যে সৌদি কোম্পানির যে সিইও, ফোন দিয়ে বলতেছে আলামিন তুমি কোথায়? তাই বললাম যে বস, আমি তো ফ্যামিলি নিয়ে হাঁটতেছি, তুমি চলে আসো সন্ধ্যার সময়। কোথায় আসবা? তো বলছে শাংরিলা হোটেলে আসো। তো শাংরিলা হোটেল হচ্ছে একদম দুবাইয়ের শেখ জায়েদ স্ট্রিটে, মেন রোডে। সো আমি তো শাংরিলা হোটেল চিনি না, ট্যাক্সি নিলাম, চলো শাংরিলা হোটেলে যাই। এটা ম্যাসিভ বিউটিফুল হোটেল। হ্যাঁ, তো ঢোকার পরে কথা বললাম, আমার নাম বলে রাখছে নিচে, উপরে যাও, মানে 38 না 39 তলায় আমাকে নিয়ে গেল একটা মিটিং রুম, এরকম মিটিং রুম বুক করছে, করার পরে শুধু আমার জন্য এক্সক্লুসিভ বুক করছে। আমি যাওয়ার পরে মিটিং শুরু করলো, উনি আর আমি, আর কেউ নাই। তো প্রথমে উনি আমাকে যে কথাটা বললো যে আলামিন, আই ক্যান সি বিজনেস ইন ইউর আইজ। আমি জানি না তুমি ভালো কি মন্দ করবা, বাট তোমার চোখের মধ্যে আমি ব্যবসা দেখতে পাচ্ছি, সো আই উইল টেক এ রিস্ক। তাই বললাম যে কি রিস্ক নেবেন আপনি? তো বলছে তুমি একটা কাজ করো, তুমি 2 লাখ দিরহাম আমাকে দিবা, আর 1.2 মিলিয়নের প্রোডাক্ট নিয়ে চলে যাবো 6 টাইমস, মানে ফুল ইয়ারের প্রোডাক্ট নিয়ে হ্যাঁ, চলে যাব। তাহলে বাকি টাকা কিভাবে দিব? বেচে দিবা। তাহলে সিকিউরিটি লাগবে না। আমি কেন লাগবে না? কয় যে ওই যে বলছি না তোমার চোখে আমি ব্যবসা দেখতে পাই, সো ইউ আর, আমি মনে হয় তুমি আমার ছোট ভাই, ইউ জাস্ট টেক দিস এন্ড সেল ইট আউট, তারপরে বিক্রি করে আমার টাকা দিও। স্বপ্নের মতো শোনাচ্ছে একদম, মানে জিনিসটা খুব ড্রামাটিক আর কি। হ্যাঁ, সো আমি না বিশ্বাস করতে পারছি না, ফাজলামি করতেছে আমার সাথে। বলছে না না না, বিকজ আমি সিইও, আমি রিস্ক নিতে পারি, আমার একটা অথরিটি আছে কোম্পানিতে, আমার একটা আই হ্যাভ অ্যান অথরিটি, যে আমি, আমার নিজেরও তো কোম্পানিতে বেতন আছে, আমার উপরে কোম্পানি রিস্ক নাই, তো আমি তোমাকে 1 মিলিয়ন রিস্ক নিতে পারবো, কোনো সমস্যা নাই। তুমি করতে পারবে কিনা সেটা বলো। ওর একটা লিমিট আছে, বিকজ ওর তো মানে দে আর আই থিংক সেকেন্ড লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সো বিগ। সো ওই কোম্পানির যেহেতু সিইও, দ্যাট মিনস হি হ্যাজ গট এ হিউজ অ্যাক্সেস। এটা ওর জন্য হয়তো পিনার্স, আমার কাছে অনেক কিছু। অ্যাবসলিউটলি। তো তখন ততক্ষণ পর্যন্ত তো আপনি বোধহয় ইয়াতেই আছেন, ভিজিটর ভিসাতেই আছেন। ভিজিটর ভিসা না, তখন আমি লাইসেন্স করে ফেলেছি, বাট আই ডিডন্ট হ্যাভ এ ব্যাংক অ্যাকাউন্ট দ্যাট টাইম। হ্যাঁ, কিন্তু ওই যে হোটেলেই আছি, হোটেল থেকে বের হয়ে নাই। তো আমি ওকে বললাম ঠিক আছে, তুমি আমাকে একদিন সময় দাও, কারণ ওই 2 লাখ তো নাই। 2 লাখ না, আমার কাছে 1 লাখ আছে। রাইট। সো আমি যে যখন পার্টনারকে এটা বললাম, পার্টনার প্রথমে বিশ্বাস করেন না, আমি বললাম না ভাই বিশ্বাস করেন না, আপনি টাকা তো দিবেন মাল আসার পরে,
এখন তো টাকা দেওয়া লাগবে না। রাইট। দেন হি ওয়াজ সো হ্যাপি যে ভাই এটা সম্ভব? আমি বলছি "হ্যাঁ, সম্ভব।" চলেন তাহলে ১,০০,০০০ দিয়ে দিল। ২,০০,০০০ দিরহাম দিয়ে দিল। দিয়ে আমি মাল শিপ করে দিল। এখন যে আমি টাকাটা উনাকে দিব, মানে আমাদের দেশে যেমন প্রোডাক্ট পার্সেল হয় এলসিতে, দুবাইতে এলসি লাগে না। এটা টিটির মাধ্যমে হয়ে যায়। বা আপনাকে যদি কেউ বাকিতে প্রোডাক্ট দেয় বা ফ্রি প্রোডাক্টও দেয়, আপনাকে কিন্তু এলসি করা লাগে না। বাংলাদেশে এটা প্রযোজ্য, বিদেশে এটা প্রযোজ্য না। সো দুবাই হচ্ছে ওপেন ট্রেড মার্কেট, মানে যে কেউ যে কাউকে পাঠাতে পারে। সো তখন উনি আমাকে প্রোডাক্ট পাঠিয়ে দিলেন। আমি যে ব্যাংক অ্যাকাউন্ট করবো, আমার ব্যাংক অ্যাকাউন্টও নাই, টাকা দিব কোথা থেকে? হ্যাঁ, তখন উনি আমাকে বললেন যে আমার একটা ফ্রেন্ড আছে অমুক ব্যাংকে চাকরি করে, হি ইজ এ ম্যানেজার, তুমি যাও তোমার অ্যাকাউন্ট ট্যাকাউন্ট সব ব্যবস্থা করে দিবে। অ্যাকাউন্ট খুলে দিল, ব্যবসা শুরু হয়ে গেল। সো তারপর আমার ফ্রেন্ড এত খুশি হলো, মানে আমার যে পার্টনার, উনি আমাকে মানে ওইখানে একটা ভালো অ্যাপার্টমেন্ট রেন্ট করে দিলেন। অ্যাপার্টমেন্ট যে রেন্ট করবো সে টাকাও তো আমার কাছে ছিল না। ওই পার্টনারই দিলেন। ১৩,০০০ দিরহাম দিয়ে একটা অ্যাপার্টমেন্ট রেন্ট করে দিলেন। তো ওঠার পরে ফার্নিচার নাই। হ্যাঁ, তখন কি করবো, আমি একটা ম্যাট্রেস কিনলাম। এমন একটা ম্যাট্রেস কিনলাম যে ৪ জন একসাথে শোয়া যায়। মানে এটা বিগ ম্যাট্রেস, মানে ৭ ফিট বাই ৬ ফিট। এটা ভেরি আনকমন একটা সাইজ। নরমালি ৭ বাই ৫ হয়, বাট ৭ বাই ৬ যেটা ৪ জন শুতে পারি। তো ম্যাট্রেস কিনে উঠে পড়লাম। উঠার পরে ওখানে আস্তে আস্তে আমরা প্রতি মাসে আর্ন করা শুরু করলাম এবং আস্তে আস্তে জিনিসপত্র বিল করলাম। সো আমার যে বাসাটা নিয়েছিলাম এটা রেডি করতে ৬ মাস লেগেছে। বিকজ টাকা তো ছিল না। রাইট। ওই একদিন ডাইনিং টেবিল কিনি, কি একদিন ফ্রিজ কিনি, কোনদিন চেয়ার, হ্যাঁ, কোনদিন চেয়ার কিনি, কোনদিন কোনদিন সোফা। টেলিভিশন কিনি। হ্যাঁ, এভাবে কিনে, হ্যাঁ। কিনে এভাবে চলেছি। এভাবে ব্যবসা শুরু হয়েছে এবং আলহামদুলিল্লাহ ওই প্রথম ১ বছরেই উই আর্ন কোয়াইট গুড মানি। সো আমরা ২ লাখ ইনভেস্ট করে ৫-৬ লাখ দিরহাম কামাই ফেলছি প্রথম বছরেই। সো ওইখানে আমার একটা ভালো লার্নিং হইছে। হ্যাঁ? আর এরপরে আ দেন আমি স্লোলি আই মুভ টু গার্মেন্টস বিজনেস। হ্যাঁ? মানে ওখানে বাংলাদেশ থেকে আমি ডাইভার্সিফাই করার জন্য চেষ্টা করলাম যে বাংলাদেশ থেকে প্রচুর ইম্পোর্টার আছে যারা হচ্ছে গার্মেন্টস স্টক ফেব্রিক কিনে নিয়ে ওখানে সেল করে এবং এই ফেব্রিক গুলো সাধারণত ইন্ডিয়ানরা পারচেস করে। ইন্ডিয়ানরা পারচেস করে ওরা রিটেল বিজনেস করে। Okay. সো বাংলাদেশ থেকে তো হোলসেলে নিয়ে যায়। সাপোজ একটা প্রোডাক্টের দাম যদি ৳১৩০ হয়, তো বাংলাদেশে ৳১০ লাভে বিক্রি করে দেয়। তো দেখা যায় ৳১৪০ বিক্রি করে দিচ্ছে। এটাকে আবার ওখানে রিটেল দোকানদার ম্যাক্সিমাম ইন্ডিয়ান, ওরা তো একটু মানে চালাক বেশি। হ্যাঁ, একটু Of course. বুদ্ধিমান বেশি এবং স্ট্র্যাটেজি ভালো বুঝে। সো ওরা একটা সুন্দর রিটেল করে। করার পরে এইগুলা ৳১৪০ দিয়ে কিনে ৳১,০০০ ৳১,২০০ করে সেল করে। তো ওই দেশের দিরহামে ধরেন আপনার ৪০ দিরহাম ৫০ দিরহাম সেল করে। আর বাংলাদেশিরা করে কি ৬ দিরহামে কস্টিং নিয়ে ৬ দিরহাম ১০ সেন্টে সেল করে। তো আমি ১ম এ করলাম কি, বিজনেসটা বোঝার জন্য ওই যে একটু আমি যে লাইফের এক্সপেরিয়েন্সটা শেয়ার করলাম, চ্যানেল পার্টনারটা কত ইম্পোর্টেন্ট, এটা কিন্তু এখানে দারুণভাবে কাজে লেগেছে। এই যে আমি যখন চিন্তা করলাম গার্মেন্টস রিটেল করব, তার আগে আমি ওই হোলসেল মার্কেটে যে ছোট্ট একটা দোকান নিলাম। জাস্ট ২০০ স্কয়ার ফিটের দোকান, স্মল সাইজ। আমার উদ্দেশ্য কিন্তু হোলসেল করা না, উদ্দেশ্য রিটেল করা। কিন্তু চ্যানেল পার্টনারদেরকে সাথে রাখতে হবে। সো আমি যখন ওই ছোট্ট ২০০ স্কয়ার ফিটের একটা দোকান করলাম, দোকান করার পরে আমি ওখানে প্রতিদিন সন্ধ্যার সময় যেয়ে বসতাম। ওই দোকানে একটু বসতাম, কাস্টমারের পারসেপশন বুঝতাম। বিভিন্ন আড্ডাবাজি হতো অন্যান্য ব্যবসায়ীদের সাথে। অ্যাসোসিয়েশন ক্রিয়েট করেছেন। ক্রিয়েট করে আমার অ্যাসোসিয়েটিভ হয়ে গেলাম আমি। হয়ে যাওয়ার পরে ওরা আমাকে ট্রাস্ট করা শুরু করলো। সবাই। যে ভালো ছেলে, ব্যবসা বুঝে, হ্যাঁ? সো এইটা যে ট্রাস্ট করলো না, এখানে আমার একটা বুস্ট আপ হয়ে গেল। এবং তারা একসময় দেখলাম চাচ্ছে যে বাংলাদেশীদের মধ্যে কেউ একজন রিটেল ব্যবসা করুক। বিকজ ইভেন দে ডোন্ট লাইক যে তাদের প্রোডাক্ট নিয়ে ইন্ডিয়ানরা ব্যবসা করে। আর তারা করতে পারে না। এবং তাদের প্রফিট হয় ৳১০, ইন্ডিয়ানদের ব্যবসা প্রফিট হয় ৳১,০০০। সো এইটা না ওরা নিজেরাও খুশি না, কিন্তু ওরা তো এটা পারে না। হ্যাঁ? তখন আমাকে বলল যে ভাই আপনি রিটেল দেন, আমি আপনাদের সাপোর্ট দিব। সো আমি ৬,০০০ স্কয়ার ফিটের একটা রিটেল ওপেন করলাম। মানে প্রথমেই এই রিটেলে প্রোডাক্ট, শুধু ডিসপ্লে প্রোডাক্ট লাগবে হচ্ছে 1 মিলিয়ন দিরহামের। আপনার ইনভেন্টরি তো বাদ, শুধু ডিসপ্লে করতেই, মানে এত বড় দোকান। তো এখন এই যে ১ মিলিয়ন দিরহামের প্রোডাক্ট যে আমি ডিসপ্লে করলাম, এর 90% প্রোডাক্ট আমার বাঙালি ভাইয়েরা সাপোর্ট দিছে। এবং বাকিতে মানে তাদের একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশে একটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বা তাদের থেকে ভালো একটা রিটেল দোকান দিবে। বাংলাদেশীদের ইমোশন, এই যে ইমোশনাল যে ব্যাপারটা, হ্যাঁ। এবং দেখেন ওই যে চ্যানেল পার্টনার যদি আপনার সাথে থাকে, কি হতে পারে? মানে এই যে একটা এক্সপেরিয়েন্স, এটা তো বাংলাদেশে থাকলে, আমার আব্বার সাথে থাকলে হয়তো আমার ইট ওয়াজ ডিফিকাল্ট ফর মি, বিকজ আমার আব্বা ওই জিনিসটা ফেস করতো। যখন আমি দুবাইতে গেছি কিন্তু আই ফেসড দিস ডাইলেমা, এবং এটা কিভাবে কানেক্ট করে, মানুষের লাইফ কিভাবে ডেভেলপ করে দেয়। সো আমি দেখেছি। এটা হওয়ার পরে দেন আমি দুবাই মলের পাশে
দুবাই মলের পাশে আই টুক এ রিটেল মেইন স্ট্রিম দুবাইতে, এবং উই হ্যাভ ওপেন 4 রিটেল স্টোরস। হ্যাঁ, এবং বিশ্বাস করেন এই রিটেল চালাইতে আমার যে 4-5 মিলিয়ন দেড়হামের প্রোডাক্ট লাগবে, আমি কখনো 2-3 লাখ দেড়হামের বেশি ইনভেস্ট করা লাগে নাই প্রোডাক্টে। মানে আপনার সেই 200 স্কয়ার ফিটের দোকানের হ্যাঁ। রেজাল্ট এটা বিকজ কেন, জাস্ট টু বিল্ড অ্যাসোসিয়েশন। এবং যেটা বললাম যে আপনার মধ্যে কোয়ালিটি থাকতে পারে বা আমার মধ্যে কোয়ালিটি থাকতে পারে, বাট ওই কোয়ালিটিতে মানুষ আপনি পুল করতে পারবেন না। আগে ডাউন করে আপনাকে ওই জায়গায় মিশতে হবে। ওখানে যদি আমি ওই দোকানে যদি না যেতাম, ওদের সাথে যদি না বসতাম, ওদের সাথে যদি না খেতাম, এক টেবিলে না খেতাম, একসাথে গল্প না করতাম, এই সাপোর্টটা আমি পেতাম না। অ্যাবসলিউটলি এবং নট অনলি দ্যাট, যখন আপনার সাথে ওর বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে, মানে আমার সাথে ওদের বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে, হুম। তখন তারা বেস্ট প্রোডাক্টটা আমাকে দিয়েছে। এক জায়গা থেকে বেস্ট প্রোডাক্ট আসছে, বলছে ভাই আমার কাছে একটা ফাটাফাটি প্রোডাক্ট আসছে বাংলাদেশ থেকে, নিবেন নাকি? হুম। মানে আমাকে আগে দিত, মানে আপনি আগে কলটা পাইতেন, আগে কলটা পেতাম। হ্যাঁ, রাইট? সো এই যে একটা বেনিফিটস, এটা শুধু অ্যাসোসিয়েশন দিয়ে সম্ভব, চ্যানেল পার্টনারদের সম্ভব। আর ওই লার্নিংটা লাইফের এখানে কাজে লাগছে। হ্যাঁ, তারপর থেকে তো আমার একটা মাইন্ডসেটই হয়ে গেছে, এনি বিজনেস আই ডু, আমার চ্যানেল পার্টনার ইম্পর্টেন্ট। উইদাউট চ্যানেল পার্টনার্স আই উইল নট ডু। সো আমি বেসিক্যালি যেটা বললাম যে প্রথমে, যে আই এম এ ভেরি মাচ অফ টিম ম্যান, টিম গাই। আমি কিন্তু একা কখনো বিজনেসের স্বপ্ন দেখি না। মানে আমার কথা হচ্ছে, একটা বিজনেস আমি যদি করে থাকি, সো আমার সাথে অনেক অ্যাসোসিয়েটেড হতে হবে। হতে পারে আমার এমপ্লয়ি, হতে পারে আমার এজেন্ট, ইট ক্যান বি এনিবডি, বাট অ্যাসোসিয়েশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে বাংলাদেশে দেখেন, আমি বাংলাদেশে অনেকগুলো অ্যাসোসিয়েশনের সাথে জড়িত, আপনি হয়তো জানবেন, মনে Right. করেন অস্ট্রেলিয়ান বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি, Employers হ্যাঁ, organization, একটা অন্টারপ্রেনার্স অর্গানাইজেশন বাংলাদেশ, Entrepreneurs ইও organization. বাংলাদেশ। রিজনটা কি? রিজনটা হচ্ছে যে এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে যত ইজিলি ব্যবসা করা যায় এবং যত ট্রাস্টের সাথে ব্যবসা করা যায়, একা একা ব্যবসা করাটা খুব ডিফিকাল্ট। এবং একা ব্যবসা করলে যেটা হয়, মানে ইউ আর আউট অফ লাইক দ্য মেইন ফিল্ড, ইউ ক্যান সে, লাইক একটা জায়গায় আপনি সেগ্রিগেটেড হয়ে গেলেন, একটা চিপ মানে কর্নারে, আপনি কর্নার স্টোন, একটা কর্নার সাইডে হয়ে গেলেন আর কি, যে ওখান থেকে আপনি ইউ ক্যান নট সি দ্য হোল থিং। আর বিজনেসে এখন যে মানে যে গ্লোবালাইজেশনের যে জামানাটা, হুম। এইখানে না, নাথিং ইজ হিডেন, Absolutely. এভরিথিং ইজ লাইক ওপেন না। সো আপনার দৃষ্টিভঙ্গিটা অনেক ওপেন হতে হবে। আর ওপেন হতে গেলে আপনাকে সবার সাথে মিশতে হবে এবং সবার ওপিনিয়ন একসেপ্ট করা শিখতে হবে। যেমন আগে যে আমার আর্লি লাইফে যেটা বললাম, যে আমি ডিলারের কাছে গিয়েছি, ডিলার আমাকে তিরস্কার করছে। হ্যাঁ, যে মিয়া আপনারা ফ্যাক্টরি দিতে কইছে, আমার তো এমনি চলে না। হ্যাঁ, তো ওইটাকে আমি রিয়াক্টিভ হিসেবে নিয়েছি, কি আমাকে ইনসাল্ট করলো, বাট এখন যদি আমাকে বলে, আমি এটা নিয়ে 10 বার চিন্তা করব, আসলে তো ভাই কথাটা কেন বললো, সো ওটা ডিপ ডাইভ করি। আর হ্যাঁ। অ্যাসোসিয়েশন বোধহয় আপনাকে ভাই শেয়ার্ড এক্সপেরিয়েন্স গুলো দেয়, তাই না? মানে আপনার Absolutely. গল্পটা আরেকজন জানতে পারে, ওর হ্যাঁ। গল্পটা, সো এই লার্নিংটা আসলে সবারই কাজে লাগে তখন। ভেরি রাইট, ভেরি রাইট। যেটা হয়েছে কি, আপনার এই যে অন্টারপ্রেনার্স অর্গানাইজেশন যেটা বাংলাদেশ, এটা গ্লোবাল একটা প্ল্যাটফর্ম। এখানে প্রায় ইন্টারন্যাশনালি 18,000 সাকসেসফুল বিজনেসম্যানদের একটা অর্গানাইজেশন। হুম। বাংলাদেশে আমরা 80 জনের মতো আছি এই মানে আমি association-এ। যতটুকু জানি এটা তো সবাইকে নেয়ও না, নেয়ও না। রাইট? মানে এটা হচ্ছে কি, মনে করেন যে এটা একটা, ইটস নট লাইক এ বায়োলেটারাল চেম্বার, ইটস অর্গানাইজেশনস লাইক, যেখানে বিজনেসম্যানরা বিজনেসম্যান থেকে শিখে, যেটা বলেন শেয়ারিং এক্সপিরিয়েন্স। লাইক রাইট। উই নেভার গিভ অ্যাডভাইস টু এনিওয়ান। এই অর্গানাইজেশনের সিস্টেমটা হচ্ছে, মনে করেন সে আমরা সাপোজ একটা ফোরামে 8-10 জন বসে কথা বলছি। হুম। সো আমি একটা প্রবলেম ফেস করলাম, আমি বললাম যে ভাইয়া আমি তো ব্যবসা করতে যাচ্ছি বা আপুর ব্যবসা করতে যাচ্ছি, আমার ব্যবসার মধ্যে এই ঝামেলা হচ্ছে, দিস আর মাই চ্যালেঞ্জেস। দিস আর মাই চ্যালেঞ্জেস, আমি কিভাবে ওভারকাম করবো আমি না বুঝতেছি না। তো এইটাকে না ওই আরো 7-8 জন রেজোনেট করে, অ্যাডভাইস দেয় না। কারো যদি এরকম থাকে যে হ্যাঁ এই ধরনের এক্সপিরিয়েন্স তার আছে, সে শেয়ার করে, হ্যাঁ আলামিন আমার তো এই ধরনের প্রবলেম ছিল, আমি এভাবে সলভ করছি। উনি আরেকজন হয়তো বললো যে হ্যাঁ ব্রাদার আমার একটা এরকম এক্সপিরিয়েন্স হয়েছে লাইফে, আমি এভাবে ওভারকাম করছি। হ্যাঁ, সো তখন হচ্ছে আমি 5টার সাথে মেলাতে পারি, রাইট, যে ওনারা কিভাবে ওভারকাম করছে, ওর সাথে আমারটা মিলে কিনা, এবং ওনার থেকে কতটুকু নিব, কত পার্সেন্ট, ওনার থেকে কত পার্সেন্ট, নাকি আদৌ নিব না। এটা করার পরে আমি আমার বিজনেস প্ল্যানটা তৈরি করতে পারি, যেটা কনফিডেন্ট একটা বিজনেস প্ল্যান হয়, যে এটা করলে হয়তো সাকসেসফুল হবে, কারণ অতগুলো মানুষ সাকসেসফুল হয়েছে। ফুল প্রুফ হয়। হ্যাঁ, ফুল প্রুফ হয়। কারেক্ট, Right, কারেক্ট। right. হ্যাঁ, ভাইয়া দুবাইয়ের এই চ্যাপ্টারটা শেষ করে আপনি আবার দেশে বাংলাদেশে। ফিরলেন। হ্যাঁ, এইটা মানে আবার কেন ফিরলেন আর কি? কারণ দুবাইতে আপনি হ্যাঁ। যেটা বলতেছিলেন হ্যাঁ। ওয়ান্ডারফুল করছিলেন হ্যাঁ, অনেক শর্টেস্ট হ্যাঁ, পসিবল হ্যাঁ। টাইমে, আবার কেন ফিরলেন? ভাইয়া মানে সত্যি কথা বলতে কি, এটা 2 বার হলো আমার লাইফে।
হ্যাঁ, Right. আমি একবার লন্ডনে স্টুডেন্ট লাইফে আই বিকাম ভেরি সাকসেসফুল and I was having very comfortable life. I got back to বাংলাদেশ। এখানে ব্যবসা করলাম। আবার দুবাই যেয়ে নিজেকে আমি আবার রিইনভেন্ট করলাম। করে রিভাইভ করে আমি আবার দেশে আসলাম। মানে আমি না আসলে জানি না, মানে আমার ওয়াইফ সবসময় বলে যে, "তুমি খুব দেশপ্রেমিক মানুষ। দেশ তোমাকে টানে।" মানে আমি যতই এখান থেকে বের হতে চাই, আসলে আমি বের হতে পারি না। মানে সত্যি কথা। মানে আমি পলিটিক্স করব না। আমি জাস্ট বলছি যে এরকম যে ভোটে দাঁড়াচ্ছি। বিষয়টা এরকম না। মানে আমার ভিতরে একটা জিনিস কাজ করে। কি কাজ করে? ২ টা জিনিস খুব কাজ করে। একটা হচ্ছে ফ্যামিলি। যে বিগ ম্যাটার টু মি। মানে ফ্যামিলি বলতে আমি শুধু আমার ওয়াইফ, সন্তানকে বুঝি না। ফ্যামিলি বলতে যেটা বুঝি যে আমার বাবা-মা, ভাই-বোন, চাচা-চাচী, আত্মীয়স্বজন, শ্বশুর-শাশুড়ি যারা আছেন সবাইকে নিয়ে আমি একসাথে থাকতে চাই। এক্সটেন্ডেড ফ্যামিলি। এক্সটেন্ডেড ফ্যামিলি। এটা আমি আসলে এরকম মেন্টালিটির মানুষ। একাকিত্ব আমার ভালো লাগে না। এটা একটা বড় ব্যাপার। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে বিদেশে থাকলে আমার মনে হয় যে আমার যে পোটেনশিয়াল, আমার যে পোটেনশিয়ালিটিটা আছে এটা আমি ফুল ইউটিলাইজ করতে পারি না। মানে আমার মনে হয় যে আমি অ্যাকচুয়ালি আই এম গিভিং মাই 50% এফোর্ট বিদেশে থাকলে। বিদেশের লাইফটা কেমন? ইউ হ্যাভ এ সেট প্ল্যান। সকালবেলা অফিসে যাবেন, ধরেন বিকালবেলা চলে আসবেন। স্ট্রাকচার। হ্যাঁ, স্ট্রাকচার্ড। আপনি বাচ্চাদেরকে নিয়ে এই শপিং মল-টল ঘুরবেন, খাওয়া-দাওয়া করবেন, লাইফ শেষ। বাট ইউ ওপেন আনাদার বিজনেস সেম ঘটনা। আপনি সন্ধ্যার পরে কারো পাচ্ছেন না। ভালো বন্ধু হচ্ছে না। হ্যাঁ? বন্ধু হলে ১ টা ২ টা। আর আমি কেমন টাইপের মানুষ? আমি সবকিছুর মধ্যে থাকতে চাই। হ্যাঁ? যে ব্যবসা হবে, ফ্যামিলি হবে, আত্মীয়স্বজন থাকবে, আমার সার্কেল থাকবে। সার্কেল থাকবে, Right. সন্ধ্যার পরে আড্ডা হবে, হ্যাঁ, মানুষের উপকার হবে। যেমন ধরেন আর কর্মসংস্থান তৈরি করার ব্যাপার আছে। এগুলোতে অনেক কিছু মজার ব্যাপার আছে। সবকিছু মিলে আসলে আমি। সো আমি একা থাকতে পারি না। অনেকে আমি দেখেছি যে বিদেশে যারা অনেকে ব্যক্তি এরকম আছে যারা কমফোর্টেবল লাইফ চায়। যে একটা সার্টেন পিরিয়ড যাবে, সার্টেন ঘন্টা কাজ করবে। তাদের মানে মানে এত অ্যাসোসিয়েশনের দরকার নাই ভাই, আমি আমার লইয়া হ্যাঁ, সুখে হ্যাঁ। থাকলেই হলো। এরকম লোক আছে কিন্তু আমি আই এম নট লাইক দ্যাট। Right. সো এটা একটা বড় কারণ। আর দ্বিতীয়ত হচ্ছে আমার যে রুটটা হচ্ছে বসুমতী। মানে আমি আমার বাবা মিলে বসুমতী তৈরি করেছি। বসুমতীকে না I can never take out of my heart. It is always inside my heart. সো যখন আমি দেখছি যে বসুমতীর কষ্ট হচ্ছে, বসুমতী সাফার করতেছে, আমি অন্য কিছু করতে পারব না। Okay. হ্যাঁ? সো আমার বিদেশে যেটা হইছে, বিদেশে যেয়ে আমার পার্সোনাল গ্রোথটা ঠিক হইছে। আমি নিজেকে ফিরে পেয়েছি। সেলফ ডাউটটাও চলে চলে গেছে। গেছে। কিন্তু বসুমতী ওয়াজ সাফারিং ইন বাংলাদেশ। Okay. কারণ আমার আব্বা আমার অ্যাবসেন্সে অনেক মিস্টেকস করেছেন, অনেক স্ট্রাগল করেছেন। এবং ওই মিস্টেকসটা আব্বা নিজে হয়তো টের পান নাই। পরে টের পেয়েছেন। যখন টের পেয়েছেন তখন অনেক লেট হয়ে গেছে। দেরি হয়ে গেছে। হ্যাঁ? এবং পাশাপাশি বসুমতী সাফারড এ লট। সো তখন আমি নিজের কাছে এক ধরনের গিল্টি ফিল হইছে যে আসলে মানে জিনিসটা কেমন হয়ে গেল না? আমি নিজেকে ফেরত পাইলাম। আমি সবই ঠিক করলাম। একটু সেলফিশ হয়ে গেল। সেলফিশ হয়ে গেলাম এবং আমার বাবা স্ট্রাগল করতেছে। আমি দুবাইতে কি করতেছি? Right. সো আমার বাবা কিন্তু এত রাগ করেছিলেন আমার উপরে, কখনো বলে নাই তুই আবার ফিরে আয়। তো আমি এসে আব্বাকে বললাম যে, "আব্বা না আমি আর দুবাই যাচ্ছি না।" এরপরে মজা হলো কি যে আমার ওয়াইফকে বললাম, "শোনো আবার বাংলাদেশে যা।" এখন ইমাজিন কি হয়? তো বলল যে, "তুমি মজা করো আমার আমাদের সাথে সাথে। মজা করো। হ্যাঁ। আমাদের লাইফ নিয়ে মজা করো।" আমি বললাম, "কেন?" বলে, "আমি বাংলাদেশে ভালো ছিলাম। তুমি দুবাইতে আনলা। দুবাইতে এনে আমরা স্ট্রাগল করলাম। মানে এই কার্পেটে ঘুমাইলাম। ঠিক আছে? কত কষ্ট করলাম। এখন আমরা বাড়ি কিনেছি, আমরা গাড়ি কিনলাম। আমার বাচ্চাগুলো এই ব্রিটিশ স্কুলে পড়াশোনা করে। ইংলিশ মিডিয়াম স্কুলে, ভালো স্কুল তো। দুবাইতে ভেরি গুড স্কুল, হ্যাঁ? ওদের লাইফ সেট হলো। এর মধ্যে আমার একটা 3rd বেবি হয়ে গেছে, হ্যাঁ? 2 বেবি নিয়ে গিয়েছিলাম, আবার 3rd বেবি দুবাইতে জন্ম। এখন আবার তুমি বলছো বাংলাদেশে যেতে হবে। তুমি কি মজা করতেছো? আমি বললাম যে, "না শোনো।" আমি তখন বললাম যে, "লুক, বসুমতী হচ্ছে আমার হার্টে আছে তো, ওইটা আমার রুট, অরিজিন। ওইটা এখন কষ্ট পাচ্ছে। সো আমাকে দেশে যেতে হবে।" হ্যাঁ? তো খুব আপসেট ছিল। তাহলে এক কাজ করো। আমি এক কাজ করি। বাংলাদেশে 6 মাস থাকি আর দুবাইতে 6 মাস থাকি। দেখি আপনি একটা মিডল হ্যাঁ, গ্রাউন্ড হ্যাঁ, করার দেখি চেষ্টা কি করেন। হয়। কারণটা হচ্ছে যে বাংলাদেশে যদি আমি যাই, যদি মনে হয় 6 মাস থেকে বাংলাদেশে ঠিক করে ফেলতে পারবো। আর মাঝে, মাঝে দুবাইতে আসলাম। তো আমার ওয়াইফ প্রাইমারিলি রাজি হলো। বিকজ ও তখন ড্রাইভিং শিখে গেছে, ওখানে গাড়ি কিনেছে। আর স্ট্রাকচারড লাইফ, স্ট্রাকচারড লাইফ। সোশ্যাল হ্যাঁ, সিকিউরিটি হ্যাঁ, আছে। হ্যাঁ। সো অ্যান্ড শি ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড কমফোর্টেবল। রাইট। ইয়া। তো ওখানে এসে ডক্টর প্র্যাকটিসও শুরু করছে। সো সবকিছু মিলে তো আমি দেশে আসলাম। তো আমার ওয়াইফ 6 মান্থস পর্যন্ত টলারেট করতে পারছে। 6 মাস পরে বলছে, "না আমি আর থাকতে পারব না, আমিও চলে আসো।" আমি ঠিক আছে চলে আসো। তখন বাচ্চাদেরকে বাংলাদেশে নিয়ে আবার আস্তে, আস্তে ভর্তি করে অ্যাডজাস্ট করানো হলো। সো এটার মেইন রিজনটা হচ্ছে বসুমতীকে কখনোই আমি আমার মাইন্ড থেকে বের করতে পারছি ডিজলভ না। করতে পারেন নাই। পারি নাই এবং কখনোই পারব না। হয়তো That's মৃত্যুর part of your মৃত্যুর life. আগ পর্যন্ত পারব না। Yeah. হ্যাঁ? আমিন ভাই, এবার তাহলে
এখনকার আপনার ভেঞ্চারটা নিয়ে যদি আচ্ছা। শুনি, বসুমতী কনস্ট্রাকশনস লিমিটেড। হ্যাঁ। আপনি দেশে ফেরার পরে নতুন করে সবকিছু গুছাচ্ছেন। হ্যাঁ। আরেকটা জার্নি স্টার্ট আরেকটা করলেন। জার্নি স্টার্ট হচ্ছে। একটু এইটা শুনি। ৩ টা লাইন বলি খুব সুন্দর। জি। একটা হচ্ছে আমি স্টুডেন্ট লাইফে ব্যবসা করলাম। হুম, হুম, একটা হচ্ছে বাবার সাথে ব্যবসা করলাম। হুম, হুম, একটা হচ্ছে জিরো থেকে শুরু করলাম। হুম, হুম। আর এখন আমি মাইনাস থেকে শুরু করেছি। কেন বললাম? বিকজ লুক মানে একটা সেট ব্যবসা, একটা একসময় ব্যবসা ছিল না, তাই না? আমি আর আমার বাবা ব্যবসা শুরু করলাম। রাইট। ব্যবসা খুব সাকসেসফুল হলো। হুম, হুম, ব্যবসা ফেল করলো। হুম, হুম। আবার ভালো হচ্ছিল। আমি আবার দুবাই চলে গেলাম। আবার আবার একটু খারাপ suffer আসার করলেন। দিকে প্রচুর বসুমতীর অবস্থা খারাপ হয়ে গেল। দেন আমি আবার গট ব্যাক। এখন যে ভয়াবহ জিনিসটা দেখলাম সেটা হচ্ছে এখন তো আপনি ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করেন, হ্যাঁ, রাইট? এখন আঙ্কেল এখন তো হ্যাঁ, রিটায়ার করেছেন। আব্বা রিটায়ার্ড করছে। এখন হি ইজ এ চেয়ারম্যান বাট হি ইজ নট ইন অপারেশন। সো এখন যেটা হলো আমি এসে দেখলাম যে এইখানে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে টিম টিম ম্যানেজমেন্ট ইজ এ বিগ প্রবলেম। মানে বসুমতীর যে ফেল হলো মানে লাস্টে ধরেন আই থিংক ১৯ থেকে ২২ ৩-৪ বছরের একটা ফেল মানে পুরা একটা ব্যাড শেপে চলে গেছিল। হুম, রিজনটা হচ্ছে ইজ এ কমপ্লিট ফেলিউর অফ লিডারশিপ অ্যান্ড টিম ম্যানেজমেন্ট। বসুমতীতে এসে দেখলাম যে টিমের না কোনো মোটিভেশন নাই। মানে ওরা যে সকালবেলা অফিসে আসে আর বিকালে যায়, কেন আসে they don't know। মানে কোনো টার্গেট নাই কিচ্ছু সামনে নাই। চোখে। মানে আমি I was very surprised। আমি আ জিজ্ঞাসা করলাম যে, "এই নেক্সট মান্থের প্ল্যান কি?" নো প্ল্যান। "নো প্ল্যান।" তার কালকের কাজটা কি? সে জানে না। আমি কি এটা কিভাবে হইতে পারে? হাউ ইজ ইট পসিবল? মানে আমার আব্বা বিজনেসটাকে আস্তে, আস্তে গভর্নমেন্টের সাথে নিয়ে গেছে। সো গভর্নমেন্ট থেকে টেন্ডার কিনতো, এগুলো প্রোডাক্ট সাপ্লাই করতো। সো এরা ওয়েট করতো আনটিল আমার আব্বা কিছু বলতেছে। ওকে। সো অ্যাকচুয়ালি এটা একটা ব্যাপার। ২য় বিষয়টা হচ্ছে যে লিডারশিপের কথা। লিডারশিপের প্রবলেমটা ছিল কি যে একজন ব্যক্তিকে ওরকম ফ্রিডম দেওয়া হয়নি যে সে যদি নিজে কাজটা করে এবং ভুল হয়, সে রেসপন্সিবিলিটি নিবে। দেওয়া হয় নাই। তো সবাই চিন্তা করতো আমি যদি কাজ করি, যদি ভুল করি তাহলে তো গালি খাওয়া লাগবে। হুম। বা আমার চাকরিও যেতে পারে। তো আমি ভাই ঝুঁকির মধ্যে যাব না। হুম। আমি চুপচাপ বসে মানে আছি। না করলে তো চলতেছে। হ্যাঁ, না করলে চলতেছে। তা খামোখা আমার এত বেশি কাজ করার দরকারটা কি? অনেক ক্ষেত্রেই অনেক সরকারি প্রজেক্টের মতো হ্যাঁ, হয়ে হ্যাঁ, গেছে পুরোটা। হ্যাঁ। তো এটা হয়ে গেছে। এটা বিশাল ডাউনফল। আর মডার্নাইজেশনটা হয়নি। ওকে। মানে হয়েছে কি যেমন আমি তো ওই ১ম এ বলেছিলাম আপনাকে যে আমার আব্বা লোকাল অপারেশনে হয়তো ভালো, বাট গ্লোবালাইজেশনস এর ব্যাপারটা উনি হয়তো বুঝে নাই। হুম। হ্যাঁ? সো ওইটা I used to handle it। যেটা সো আপনার হ্যাঁ, রেসপন্সিবিলিটি আমার ছিল বা রেসপন্সিবিলিটি আপনি ছিল। হ্যাঁ। সাকসেসফুলি সো ওইখানে there was a big gap। সো রাইট। বিগ গ্যাপের মধ্যে আমি যাওয়ার পরে আমার আব্বা একটু অভিমান করেছিলেন। তো তখন উনি কিছু আত্মীয়স্বজনও নিয়ে আসছিলেন বিজনেসে। ওকে। সো তারাও জিনিসটাকে ভালো ক্যারি করে নাই। হ্যাঁ? সেটা ইচ্ছাকৃত হোক, অনিচ্ছাকৃত হোক, ওই ডিবেটে আমি গেলাম না। বাট এভরিথিং ওয়াজ স্পয়েলড। সো আমি অফিসে আসার পরে সো আপনি মাইনাস থেকে স্টার্ট হ্যাঁ, করলেন। পুরা মাইনাস। মানে অফিসে আসার পরে দেখছি যে আমাদের যে ক্যাপিটাল আমি ১৮ সালে রেখে গেছিলাম, ক্যাপিটাল তো পুরা বার্ন আউট করছেই, হুম, হুম। ব্যাংকের টাকাও খেয়ে ফেলছে। সো ওরা যে ব্যবসা করবে, তো মনে করেন আসল টাকা তো খাইছেই, ব্যাংকের টাকাও খাইছে। যেমন ধরেন আমরা ব্যবসা মানে করেছি, লোনের টাকাও শেষ। লোনের টাকাও খেয়েছে। ওকে। তো হয়েছে কি মনে করেন যে আপনার আ আমরা যেমন ব্যবসা যখন করতাম মানে ১৮ সাল পর্যন্ত আমার আব্বার সাথে যখন আমি ব্যবসা করেছি, হুম, হুম। তখন কেমন ছিল জিনিসটা? আমরা অ্যাসেট করতাম, প্রফিটের অংশ থেকে অ্যাসেট করতাম। সাপোজ ল্যান্ড কিনেছি, হুম। ফ্যাক্টরি বানিয়েছি। যদি আমাদের লসও হয় এট লিস্ট অ্যাসেট থেকেছে। মানে এক ধরনের রিইনভেস্টমেন্ট হ্যাঁ, করছেন রিইনভেস্টমেন্ট আবার। করেছি। এবং অনেক রিয়েল অ্যাসেট তৈরি হ্যাঁ, রিয়েল করেছেন। তৈরি করেছি। হুম, এরা যেটা করছে আমি যাওয়ার পরে এরা যে লোনগুলো ব্যাংক থেকে পেয়েছে, হুম, হুম। এরা কোনো অ্যাসেট করে নাই। এরা কিনেছে কি গাড়ি। যেটা কিনেছে ৳২,০০,০০,০০০ দিয়ে বেচল হবে ৫০,০০,০০০। এখন পুরো টাকা যারা লস করছে হুম, হুম। ব্যবসা করে, ওদের কাছে অ্যাসেটও নাই। মানে মনে করেন সাপোজ একটা বিজনেস জাস্ট ইমাজিন যে ৳১০০,০০,০০,০০০ ধরেন ব্যবসা হুম, হুম। আমি রেখে গেলাম যেখানে ৳৬০,০০,০০,০০০ অ্যাসেট আছে, ৳৪০,০০,০০,০০০ হয়তো ব্যাংক লায়াবিলিটি আছে। হুম, ওরা কি করছে ১০০,০০,০০,০০০ লায়াবিলিটিকে ২০০,০০,০০,০০০ তে নিয়ে গেছে। অ্যাসেট ৬০,০০,০০,০০০ রয়ে গেছে। লায়াবিলিটি ২০০,০০,০০,০০০ হইছে। রাইট। সো দ্যাট ওয়াজ এ বিগ ডিজাস্টার ইন দ্য কোম্পানি। অ্যাবসোলিউটলি। হ্যাঁ? সো আমি এসে না চিন্তা করছি কি হলো এটা? হাউ ইজ ইট পসিবল? তো তখন দেখলাম যে ওইখানে একটা আ মিসহ্যান্ডলিং বা মিসম্যানেজমেন্ট যেটাই বলেন, করে টাকাগুলো নষ্ট করছে। হ্যাঁ? সো অ্যাসেট ওরা ইচ্ছা করেই করে নাই। কারণ ইচ্ছা করে যদি অ্যাসেট গুলা করলে তো ওখানে ওই সুযোগগুলা ওর লাভ থাকে না। তো নাই। ওর লাভ অ্যাসেট নাই। হ্যাঁ, করলে তো ওর লাভ ওর নাই। লাভ নাই। সো জি। ওইটা একটা ও প্রবলেম। ওই ধরনের প্রজেক্টই নিছে হ্যাঁ। যেখানে আসলে ওর সুবিধা। আর আব্বা ওয়াজ সো বিজি উইথ গভর্নমেন্ট
অ্যাক্টিভিটিস, মানে গভর্নমেন্টের সাথে নেগোসিয়েশন করা, যাওয়া আসা, লোকাল অপারেশন আর দেখতে পারে না। আর আই গেস আস্তে আস্তে বয়সও হচ্ছে। হ্যাঁ, বয়স তাই না? হচ্ছে, বয়স হ্যাঁ, হচ্ছে। তো ব্যাপার। তো তখন আমি চিন্তা করলাম যে আসলে এই যে এখন কোম্পানির যে সিচুয়েশন, সো এইটা হচ্ছে আসলে সবগুলো অপারেশন এখন চালানো সম্ভব না। সো লেট আস ডু ওয়ান থিং, উই স্টার্ট শেলফিং কোম্পানিজ। হুম, হুম। শেলফিং বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে সবগুলা লাইসেন্সিং অ্যাক্টিভিটি ওকে থাকবে, হুম। আহ, Just operation অপারেশনটা shelf এ তোলা থাকবে। শেলফে তোলা থাকবে। একটা বিজনেসকে আমরা আগে পিক করব, ওয়ান্স ইট গেটস রেডি, মানে একটা ব্যবসা ঠিক হচ্ছে, আনাদার ওয়ান আমরা আবার Okay. শেলফ থেকে বের করব। মানে that's a very sustainable approach. হ্যাঁ, জি। রিজনটা হচ্ছে কি, এবং এখানে এই যে এন্টারপ্রেনার্স অর্গানাইজেশন যেটা বললাম, আমার এক্সপিরিয়েন্সটা আমি যখন বলেছি যে আই এম স্টাক উইথ দিস প্রবলেমস, অনেকের ওপিনিয়ন দিয়েছে। এখানে ধরেন আমার শ্রদ্ধেয় খালেদ ভাই, যে সিটি ব্যাংকের চেয়ারম্যান, উনি 36 বছর বয়সে ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট হয়েছিলেন। হ্যাঁ, Right. সো হি ইজ এ ভেরি ট্যালেন্টেড গাই। ওনার সাথে আমি শেয়ার করেছি পার্সোনালি যে ভাই আমার এই প্রবলেম হচ্ছে, আমি কি করতে পারি। তারপরে যে আপনার ইসিবি ব্যাংকের চেয়ারম্যান আছে শরীফ জহির ভাই, তারপরে সোহানারূপ চৌধুরী আছে, র্যাঙ্কস মোটরসের যে ম্যানেজিং ডিরেক্টর, হুম। সবাইকে আমি শেয়ার করছি। মাইক কাজী, অ্যাপেক্স প্রপার্টিজ, উনিও আমাকে বলেছে। তো সবার ওপিনিয়নটাকে আমি কালেক্ট করেছি, নিজের মেধা খাটিয়ে যেটা মনে হয়েছে দিস ইজ দ্য রাইট ডিসিশন। তখন আমি চিন্তা করলাম যে আমার কোন ব্যবসাটা আজ অব্দি কখনো লস হয়নি, দ্যাট ইজ এ বসুমতী কনস্ট্রাকশন লিমিটেড। মানে আমরা কনস্ট্রাকশন ব্যবসায় আমরা একটা প্রমিনেন্ট কোম্পানি বাংলাদেশে 2008 সাল থেকে। হুম। এই ব্যবসাতে না আমরা কখনো লস করিনি, এবং এই ব্যবসাটাই মাঝে 5-7 বছর বন্ধ ছিল, বিকজ আই ওয়াজন্ট হিয়ার। হুম। সো এখানে আসলে টাকা সরানো বা চুরি করার অপশন খুব কম। রিজনটা হচ্ছে যে এখানে মালিকদের সাথে ক্লায়েন্টসদের ডিরেক্ট একটা কানেকশন হয়, এবং টাকা সব ব্যাংকিং চ্যানেল দিয়ে আসে। Right. সো ওই জায়গাটাতে ওরা ফোকাস নষ্ট করছে যারা টিমে কাজ করেছিল। সো আমি আবার এটাকে রিভাইভ করছি, করার পরে তখন আর কি প্রথমে যেটা হলো, যখন আমি কোম্পানি শেলফিং করলাম, তো মোটামুটি ওইসব কোম্পানির তো এমপ্লয়ীদের চাকরি নাই। হুম। তো আমি দেখলাম কোন কোম্পানিগুলো বেশি করাপ্টেড বলতে মানে টিম ম্যানেজমেন্ট ইনঅ্যাক্টিভ হুম। বা ইমপ্রপার অপারেশন করতেছে কোন কোম্পানিগুলো। তো ওই কোম্পানিগুলোকে আমি আগে বন্ধ করলাম, বলে যে ভাই আমাদের অপারেশন আপাতত বন্ধ, আমরা আপনাদের সাথে একটা গোল্ডেন হ্যান্ডশেক করে হুম। বের হয়ে যেতে চাই। হুম। হ্যাঁ, কারণ হচ্ছে কোম্পানি প্রফিট করছে না। তো তখন সবাই বলা বসগুলো, আরে স্যার বিদেশ থেকে আসছে, মাথা ক্র্যাক হয়ে গেছে, হুম। হ্যাঁ, রানিং ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে। তো তখন আমি একজনকে বললাম যে মানে আমার যে একটা কিছু পুরাতন এমপ্লয়িজ তো আমাদের যারা খুব ট্রাস্টেড, জি। 20 বছর 18 বছর ধরে কাজ করতেছে আমাদের সাথে। তো আমি একজনকে ডাকলাম যে আমার জিএম কমপ্লায়েন্স, হুম। যে আপনার এখানে কত টাকা আর্ন হয়। বলছে স্যার আর্ন তো হয় না, লস হয়, পুরোটাই বার্ন। পুরোটাই বার্ন হচ্ছে, বা ওই যে গ্রস প্রফিট আসে নেট প্রফিটে সবই লস। মানে হ্যাঁ, একদিন বেশি চালানো মানে একটু বেশি লস। লস হ্যাঁ, ইনকার তো আমি বললাম আমি একটা কাজ করি, আমি ফ্যাক্টরি সেল করছি না, অপারেশন ক্লোজ করে রেন্ট করে দিই, কি বলেন? যদি তাহলে তো কিছু আসবে। 5 লাখ টাকা যদি ইনকাম হয় তা তো হলো, ওটা চালে তো আমার কোনো ভ্যালুয়েশন হচ্ছে না। সো এইভাবে আমি আস্তে আস্তে কিছু ফ্যাক্টরি রেন্ট করলাম, কিছু নিজেরা চালালাম, এভাবে করতে করতে সো আমার মেজরিটি অফ দ্য এমপ্লয়িজ মোটামুটি বের হয়ে গেল। হুম। ধরেন আমাদের 80% এমপ্লয়িজ চলে গেল। তো তখন আমি একটা লিবার্টি পেলাম যে নতুন এমপ্লয়ি হায়ার করার, হুম। বিকজ ফার্স্ট থিং আই ওয়ান্টেড অ্যাকচুয়ালি টু বি অনেস্ট, যে টু ক্রিয়েট এ কালচার ইন দ্য কোম্পানির যে কালচারটা না, মানে নষ্ট কালচারটা থেকে আপনি হুম। রাইট কালচারে নিয়ে আসার চেষ্টা করলেন। অ্যাবসলিউটলি। এবং মানে right. আমার কাছে প্রথমে মনে হয়েছে যে অফিসের কালচারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং বিকজ এটার জন্য নিউ ব্লাড দরকার ছিল, নিউ ব্লাড দরকার, এবং নিউ আইডিয়াস দরকার, নিউ স্পিরিট দরকার, যাদের নতুন এনথুজিয়াজম নিয়ে কাজ করবে। এনার্জি আছে এবং ভিশনস আছে। হ্যাঁ, Right. সো আমি ইনিশিয়ালি যেটা করলাম যে আমার কোম্পানির যে সিচুয়েশনটা এরকম ছিল যে ট্রাস্টেড পিপলের কাছে যারা বাংলাদেশের রেপুটেড পিপল, তাদের কাছে যে আমি অ্যাপ্রোচ করেছি যে ভাই আমার এখানে আপনি জয়েন করেন। তো উনি বলছে কেন জয়েন করবো ভাই, আমি এত আরামে আছি, হুম। আমার জব সিকিউরিটি আছে, হ্যাঁ, আমি এখানে ভালো বেতন পাচ্ছি, আপনি আমার বেতন বেশি দিলেন, আপনি যে চলতে পারবেন 3 মাস তার কোনো গ্যারান্টি আছে নাকি, তা আমি আপনার এখানে কেন যাব। ওনারা কিন্তু আমাদের সাথে আসে নাই। মানে রেপুটেশন ওয়েন্ট। হ্যাঁ, হ্যাঁ। তখন আমি চিন্তা করলাম যে তাহলে আমরা কি করব, আরেকটা প্ল্যান চালু করি। তো কি প্ল্যান, ইউনিভার্সিটি থেকে মেরিটোরিয়াস স্টুডেন্টগুলোকে রিক্রুট করা শুরু করলাম, যে ইউনিভার্সিটির বেস্ট বয়, ফ্রেশ গ্রাজুয়েটস বাট ট্যালেন্টেড, ওকে। ওদেরকে আমরা রিক্রুট করলাম, কারণ ব্যবসা তো আমরা জানি, আমাদের লাগবে শুধু শেখাইতে। তো রিক্রুট করলাম হাই স্যালারিতে, মনে করেন যে অন্য কোম্পানি 20,000 দিলে আমরা 60-70,000 টাকা দিয়ে Okay. রিক্রুট করা শুরু করলাম, এবং ওদেরকে আনার পরে অফিসের কালচার চেঞ্জ হয়ে গেল।
আমরা কিছু এক্সপিরিয়েন্স লোকজন তো আমাদের ছিল। হুম, তো তারা হচ্ছে তাদের তো কালচার আছে ওল্ড স্টাইল কালচার। ওই যে যেটা বললাম আসবে, বসবে, ওয়েট করবে, হুম। হ্যাঁ? কথা ডিসিশন দিলে কাজ করবে, না হলে বসে থাকবে। হুম। কিন্তু এই যে ছেলেগুলো আসলো না, এদের ভিতরে একটা আলাদা ধরনের একটা এনার্জি আছে, স্পিরিট আছে। স্পিরিট আছে, হ্যাঁ? রাইট। আমি বললাম যে ব্রাদার, আমি ওদেরকে ঢাকাশ করলাম ব্রাদার, ব্রাদার। আমি বললাম যে ভাই তোমরা আমাকে স্যার বলা দরকার নাই। তুমিও ভাই বলো, আমিও ভাই বলি। তোমার তোমার যদি ভাই বলতে অসুবিধা হয় তুমি স্যার বলতে পারো, বাট ম্যান্ডেটরি না। কারণ আমি তোমাকে ভাই বলে ডাকবো। হুম। তো ওদেরকে একটা বিলিফ দিলাম। কিছু ছেলে, কিছু মেয়ে, ইয়াং জেনারেশনে নিলাম এবং অ্যাকচুয়ালি ওই জায়গাটা দেখেছি যে মেরিটোরিয়াস কিনা, রেজাল্ট ভালো কিনা। সো দে আর ব্রিলিয়ান্ট স্টুডেন্টস, লাইক এমনও আছে যে ৪ টা ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ক্লাস। হুম। এমন আছে যে স্টুডেন্ট লাইফে অনেক কিছু করে ফেলছে। অনেক আছে আবার স্টুডেন্ট লাইফে ক্যারিয়ার ক্লাব করেছে। হুম। বিভিন্ন মানে অ্যাসোসিয়েশনের এক্সট্রা প্রেসিডেন্ট ছিল। কারিকুলার অ্যাক্টিভিটি রাইট, গুলোতেও ছিল। ছিল। রাইট। হ্যাঁ, স্টুডেন্টস না মানে বাট ওভারঅল ভেরি স্মার্ট আরকি। তো আপনার এইগুলা করার পরে ওদেরকে নিয়ে আসার পরে অফিসের কালচার চেঞ্জ হয়ে গেল। দেন এখন আমাদের যে বিজনেস প্ল্যান, বিজনেস এক্সপেরিয়েন্স তো আগে ছিলই। তো আমি তখন এমডি হয়ে আই স্টার্টেড এনজয়িং মাই জার্নি। হুম। আলহামদুলিল্লাহ তখন থেকে আমরা আবার গুড শেপে চলে আসছি। আলহামদুলিল্লাহ। হুম। এখন কি প্রজেক্ট আছে যদি একটু আচ্ছা। শুনি? আমার তো এখন রিয়েল এস্টেট আমরা বেশি ফোকাস। হুম। তো রিয়েল এস্টেটে আমরা ১ম যে প্রজেক্টটা শুরু করেছি এটা হচ্ছে একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট। হ্যাঁ? এটা বাংলাদেশে একটা মডার্ন কনসেপ্ট। বাংলাদেশে যেটা হয়েছে কি যে রিয়েল এস্টেট ব্যবসা তো অনেকেই করে। হুম। এখানে কিন্তু রাজুকের এনলিস্টেড কোম্পানি আছে ৫৫০ আর এনলিস্টমেন্টের বাইরে আরো ৩-৪ হাজার। রাইট। সো মানুষের সবার একটা চাহিদা বাড়ি বানানো। আমি না একটু ডিফারেন্টলি দেখি জিনিসটা। হ্যাঁ? আমার কাছে মনে হয়েছে যে একজন মানুষের জন্য বাড়ি যথেষ্ট না। হুম। তার লাইফস্টাইল দরকার। আর দুবাইতে আমি যে থেকেছি, আমি তো আরো দেখেছি যে আসলে যে মানুষের লাইফ কত সুন্দর। সো বাংলাদেশে যেটা হচ্ছে এখন দেখেন বাংলাদেশের যে বর্তমান পরিবেশ, আপনি একটা বাড়ি কিনলেন। আপনার বাচ্চাটা খেলবে কোথায়? মাঠ তো পর্যাপ্ত নাই। ট্রু, আপনার বাচ্চাটা সুইমিং করবে কোথায়? সুইমিং পুল তো আশেপাশে নাই। ট্রু, আপনার আপনার বাচ্চাটা পড়াশোনা করবে কোথায়? মানে গল্পের বই পড়তে চাইলো। গল্পের বই কোথায় পাবে? ট্রু। এটা ভালো লাইব্রেরি নাই। ভালো লাইব্রেরি নাই। আমরা যখন ছোট ছিলাম, আমরা কিন্তু মাঠ পেয়েছি। আপনার মনে আছে কিনা বিশ্ব সাহিত্য কেন্দ্রর জি, গাড়ি গাড়িগুলো আসতো। আমরা প্রতি সপ্তাহে বই নিতাম, পড়তাম, হ্যাঁ, ফেরত দিতাম। এক্সাক্টলি। এলাকার আমাদের মধ্যে স্কুলে আসতো। হ্যাঁ, আবার এলাকার মধ্যে ছোট, ছোট কমিউনিটি সেন্টার ছিল। রাইট। মানে কমিউনিটি ওই যে আপনার এই কমিশনারের কার্যালয়ের পাশে। হুম। ওখানে যেয়ে আমরা অনেক কিছু করতাম। ক্যারাম বোর্ড খেলতাম, এটা করতাম, এক্সাক্টলি। সেটা করতাম। এখন ওই পরিবেশটা নাই। তো যখন আমরা রিয়েল এস্টেটে ব্যাক করলাম, এই আমি দেশে আসার পরে, হুম। আমি তখন সবাইকে বললাম যে, "We want to create lifestyle for the people." তো নট ফর লাইক আমরা তো বাসা অনেক বানাইছি। শুধু বাসা বানাবো না। এমন একটা কিছু করতে চাই যেটা মানুষের লাইফস্টাইল দেয়। সো এইটাই হচ্ছে কন্ডোমিনিয়াম, যেটাকে আমরা বলি গেটেড ফ্যাসিলিটি। হুম। সো ১ম যে প্রজেক্টটা আমি চালু করলাম, এটাই হচ্ছে কন্ডোমিনিয়াম প্রজেক্ট। সো এই প্রজেক্টে হচ্ছে ৩৩৬ টা অ্যাপার্টমেন্ট আছে, হুম। ৭ টা টাওয়ার। একটাকে আমরা বলেছি যেটা কমিউনিটি টাওয়ার। এখানে সব কন্ডোমিনিয়াম ফ্যাসিলিটিস থাকবে। যেমন এখানে লাইব্রেরি আছে, হুম। এখানে সুইমিং পুল আছে, এখানে হচ্ছে আপনার মসজিদ আছে, এখানে চাইল্ড কেয়ার সেন্টার আছে, হুম। এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে, এখানে ডাইনিং হল আছে, হুম। পার্টি সেন্টার আছে এবং মানে প্রজেক্টের চারপাশ দিয়ে আমরা ইনসাইডে ৮ ফিট ওয়াকওয়ে করেছি। ওকে। যেখানে মানুষ হাঁটতে পারবে। সো এই নানান ৩২ টা ফ্যাসিলিটিস নিয়ে আমরা একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট চালু করেছি। এখন এটা যে আমি ডিজাইন করলাম, ডিজাইন করার পরে আমার আর্কিটেক্ট সাহেবের সাথে আমরা বসলাম। বসে বললাম, "প্রজেক্ট তো স্যার ডিজাইন হয়ে গেছে ফাটাফাটি।" তো উনি কিছু কনসেপ্ট দিয়েছে, আমি কিছু দিয়েছি, আমার টিম মেম্বার কিছু দিয়েছে। সবাই মিলে সুন্দর একটা প্রজেক্ট করলাম। ইভেন এই প্রজেক্টে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অ্যাম্বুলেন্স রেখেছি। ওকে। তো অ্যাম্বুলেন্স কেন? বিকজ ঢাকার যে ট্রাফিক, মনে করেন সে আপনি অ্যাম্বুলেন্সকে কল করলেন, আপনার একজন হার্ট স্ট্রোক করছে বা কোনো সমস্যা হইছে। অ্যাম্বুলেন্স আসতে, আসতে রোগী আধা মরা। ট্রু। সো আমি চিন্তা করলাম যে আমাদের যে একটা অ্যাম্বুলেন্স থাকে নিচে, স্ট্যান্ড বাই অ্যাম্বুলেন্স থাকবে অলওয়েজ। তো দাম তো বেশি না, ৩৫-৪০ লাখ টাকা দাম। জি। এটা অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাই থাকবে, সাথে, সাথে লাইফ সাপোর্টে চলে যাবে অ্যাম্বুলেন্স থেকে। অ্যাম্বুলেন্স ওয়েট করা লাগবে না, তারপর হাসপাতালে চলে যাবে। ম্যাসিভ সাপোর্ট। হ্যাঁ? জি। সো এই জিনিসগুলো আমরা কনসিডার করেছি। মানে একটা লাইফস্টাইল তৈরি করেছি। সো এটাতে যেটা হয়েছে যে মানুষ যারা ওখানে থাকবে তাদের স্কুল আর হাসপাতাল ছাড়া বাকি সব ফ্যাসিলিটিস ইনসাইডে থাকছে। এটাকে আমরা বলছি গেটেড ফ্যাসিলিটিস, হ্যাঁ? সো কন্ডোমিনিয়াম ফ্যাসিলিটিস এটাই সুবিধা। সো এটাকে এফোর্ডেবল কিভাবে করব? এটা তো বড় চ্যালেঞ্জ। হুম। তো আমরা প্রজেক্ট ডিজাইন করছি খুব ভালো। তো এখন তো এটা অনেক এক্সপেনসিভ জিনিস। যেমন এটা করতে যেটা হয়েছে যে আমাদের অলমোস্ট 50% জায়গা ছেড়ে দিতে হয়েছে। 50% উপরে বাড়ি হচ্ছে, কমন স্পেস। কমন স্পেস ছাড়তে হচ্ছে। আবার এখানে প্লেগ্রাউন্ড আছে বাচ্চাদের, আউটডোর প্লেগ্রাউন্ড রাখা হয়েছে। হুম। সো তাহলে এটা কিভাবে এফোর্ডেবল হবে? হুম। তো এটা আমাদের একটা চরম কেস স্টাডি ছিল।
সো আমরা একটা নিজেরাও প্রচুর R&D করেছি, প্লাস পাশাপাশি কিছু আপনার R&D ফার্মের সহযোগিতা নিয়েছি, তারাও আমাদেরকে অনেক ইনসাইট দিয়েছে। তারপর আমি চিন্তা করলাম যে এটা ঢাকা শহরের পাশে করতে হবে, যেটাকে ঢাকার পেরিফেরি বলি। কনস্ট্রাকশন কস্ট হচ্ছে আপনি গুলশানে করেন আর আপনার গ্রামে করেন, কনস্ট্রাকশন কস্ট মোটামুটি সেম, 98 to 100%। 90টা 100, আপনার কখনো 80% হবে না। যে গ্রামে করছেন যে 80 টাকা, এখানে 100 টাকা, এরকম হবে না। মানে কনস্ট্রাকশন কস্ট গ্রামেও 100 টাকা, এখানেও 100 টাকা। মানে রড, সিমেন্ট, বালি এগুলোর দাম রাইট, আসলে এখানেও যা গ্রামেও ওখানেও তা। তাহলে মেন ফ্যাক্টরটা কি? ল্যান্ড প্রাইস। সো গুলশানের ল্যান্ড প্রাইস 5 কোটি টাকা হচ্ছে কাঠা। ধানমন্ডিতে মনে করেন ল্যান্ড প্রাইস 4 কোটি টাকা কাঠা। আর আমি যদি ধানমন্ডি থেকে জাস্ট 5 মিনিট যাই, যেমন আমাদের প্রজেক্টে বসিলা ব্রিজ পার হয়ে, ওখানে জমির দাম 80 লক্ষ টাকা কাঠা। তাহলে আমি জমির দাম 5 গুণ কমাতে পারছি। রাইট। যেহেতু আমি জমির দাম 5 গুণ কমাতে পারছি, তো সেখানে আমি এফোর্ডেবিলিটি দিতে পারছি এবং আমি একটা ওয়াইডার লেআউট তৈরি করতে পারছি, যেখানে মানুষের জীবন ব্যবস্থা করে দিতে পারছি। সো ওইটা আমি চালু করলাম এবং ইমিডিয়েটলি ইট ক্লিকড, আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত আমরা এই প্রজেক্টে সুপার সাকসেসফুল। কেন? ডিজাইন ইজ এক্সিলেন্ট, মানুষের জীবন ব্যবস্থা তৈরি করেছি এবং প্রাইসটা অ্যাফোর্ডেবিলিটির মধ্যে রেখেছি। সো আমরা যেটা করতেছি সেটা হচ্ছে, দেখেন গুলশানের যে কন্ডোমিনিয়াম প্রজেক্টে যারা থাকেন, এক একটা অ্যাপার্টমেন্টের দাম 10 কোটি, 12 কোটি, ইভেন 20 কোটি টাকাও আছে। হ্যাঁ, সেম ফ্যাসিলিটিস একটা মানুষ 1 কোটি টাকার নিচে পাচ্ছে। ধরেন ম্যাক্সিমাম মানে 70 লাখ টু 1 crore মধ্যে পেয়ে যাচ্ছে। 3টা বেড পাচ্ছে, তার বেসিক যে নিড, একটা গেস্ট বেড পাচ্ছে, টয়লেট যেগুলো দরকার সেগুলো পাচ্ছে, মেইড রুম টুম সবই পাচ্ছে। মানে ওটা তো পাচ্ছেই, পাশাপাশি আসলে একটা লাইফস্টাইল পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই সবকিছু মিলে এটা যেমন 1 কোটি টাকা নিচে সম্ভব, বা ধরেন 70 লক্ষ টাকায় থেকে শুরু। হ্যাঁ, আনইমাজিনেবল। এটা মাত্র শুধু শুরু হয়েছে, মানে ইনোভেশন মানে বিজনেস একটা বড় জিনিস কি, বিজনেসম্যানদেরকে বা এন্টারপ্রেনারদেরকে প্রচুর ইনোভেটিভ হইতে হয়। মানে আজকে যে বিজনেসটা আপনার চলছে 2 বছর পর হয়তো চলবে না, বিকজ মানুষের নিড ডেইলি বাড়ে। মনে করেন মানুষ চাই আধুনিকতা, আর বাংলাদেশের মানুষ এত শৌখিন যে আপনার পকেটে হয়তো 100 টাকা আছে, 200 টাকা খরচ করে ফেলে। বিকজ কেন জানেন? মানে মানুষ চায় যে মানে বেটার লাইফটা এনজয় করতে। আমাদের দেশে কিন্তু মানুষ খুব কম মানুষ যারা চায় সেভিং করতে, ম্যাক্সিমাম মানুষের লাইফটা এনজয় করতে, কত কমফোর্টেবল থাকতে পারে। সো এই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমাদের এমন কিছু করা উচিত যেটা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করে, শুধু বাড়ি না। আমরা কিন্তু এখন আমাদের যে ডায়লগটা আপনি দেখবেন প্রত্যেকটা প্রজেক্টেই আমরা এখন ডায়লগ দিই, সেটা হচ্ছে উই বিল্ড ফর ফ্যামিলিজ, উই ডিজাইন বিল্ডিং ফর ফ্যামিলিজ, বিল্ড ফর লাইফ। সো ডিজাইন ফর ফ্যামিলিজ, বিল্ড ফর লাইফ, মানে আমাদের সমস্ত প্রজেক্ট এখন আমরা ফ্যামিলি সেন্ট্রিক। মানে বাচ্চা কি করতেছে, তার বাবা মা, বয়স্ক বাবা মা থাকলে কি করতেছে, দাদি নানি থাকলে কি করবে, তারা কোথায় যাবে, বাচ্চারা কখন যাবে। এখন তো ম্যাক্সিমাম ফ্যামিলিতেই হাজব্যান্ড ওয়াইফ দুজনেই জব করে। সো এই যে ছোট বাচ্চাটা কোথায় রেখে যাবে, ডে কেয়ার সেন্টার, এটাও কিন্তু আমরা প্রজেক্ট ইনক্লুড করেছি। হ্যাঁ, সো এইভাবে আমরা এখন কাজ করছি আর কি। এই কারণে আমাদের দিস ইজ দ্য, মানে আসলে সাকসেস তো আর কোনো রেডিমেড জিনিস না যে পারচেজ করে নিয়ে আসবো। হ্যাঁ, বাস্তবতা আমাদের সাকসেস হওয়ার পিছনে কারণটাই হচ্ছে যে আমরা মানুষের আকাঙ্ক্ষাটা বুঝতে পারি, যে মানুষ কি চাচ্ছে, এবং সেই অনুযায়ী প্রোডাক্ট ডিজাইন করছি এবং প্লেসমেন্ট করছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার অশেষ রহমতে কাজ করছে। আমিন ভাই, আপনি আপনার জীবনটা আসলে উত্থান পতনের গল্পের মধ্যেও একটা জিনিস কনস্ট্যান্ট, সেটা হচ্ছে আপনি যেটাই টাচ করেছেন এটার সফলতা এসেছে আলহামদুলিল্লাহ, এক্সেপ্ট ওয়ান দ্যাট ইনসিডেন্ট, যেটা আবার আপনাকে এমন এক্সপেরিয়েন্স দিয়েছে যেটা এখনো কাজে লাগছে। জি, অবশ্যই। ওয়ান্ডারফুল। আই রিয়েলি লাভ টকিং টু ইউ ভাই। কখন বোধহয় ঘন্টা পার হয়ে গেল, 1 ঘন্টা পার হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি এই গল্পটা টুক 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 করে শুনেছি এবং আজকে তো পুরাটা এন্ড টু এন্ড শুনলাম। I really enjoyed it. Thank you very much. It's a great pleasure. Actually, you are very right. মানে আমার যখন এন্টারপ্রেনার্স অর্গানাইজেশনে আমার একটা ইন্টারভিউ হয়, মানে ইটস এ ভেরি হাই এন্ড অর্গানাইজেশন বেসিক্যালি বাংলাদেশে, ভেরি প্রেস্টিজিয়াস, এবং এখানে সবাইকে নেয়ও না, দ্যাটস আ ফ্যাক্ট। সো যখন ইন্টারভিউ নিতে আসছে, উনি একটা বড় কোম্পানির ওনার, আমি মেনশন করবো না, আমার যে ইন্টারভিউ নিয়েছে, আমি যখন আমার স্টোরিটা তাকে বলেছি, উনি আর কিছু বলে নাই, বলছে যে আলামিন তুমি কবে জয়েন করবা, ইউ আর ইন। সো একটা ইউনিক এক্সপিরিয়েন্স আছে আল্লাহর রহমতে। বাট আই এম ভেরি হ্যাপি যে আমি আপনাদের শোতে আসতে পেরেছি এবং
দর্শকদের জি। দর্শকদেরকেও ধন্যবাদ যে আপনারা ধৈর্য ধরে শুনেছেন। এবং আমি বিশ্বাস করি যে আমার যে এক্সপেরিয়েন্সটা আছে আপনাদের বিন্দুমাত্র হলেও কাজে লাগবে এবং Absolutely. আমি খুব খুশি হব যদি আমার কোনো এক্সপেরিয়েন্স কারোর বিন্দুমাত্র কাজে লাগে এবং সে জীবনে এগিয়ে যেতে পারে এক্সপেরিয়েন্সটা ইউজ করে। হ্যাঁ, সো বিজনেস ইজ অল অ্যাবাউট আইডিয়াস, ইনোভেশন এবং পেশেন্স। একটা জিনিস কিন্তু খেয়াল করেছেন কিনা, আমরা কিন্তু পেশেন্স মধ্যে দিয়ে গেছি, হাল ছাড়িনি। হ্যাঁ, Absolutely. অনেক ইয়াং এন্টারপ্রেনার যেটা করেন আর কি, যে অনেক পরিশ্রম করেন, অনেক ভালো কিছু করতেছেন, কিন্তু রেজাল্ট আসতেছে না, হতাশ হয়ে পড়েন, লাস্ট মোমেন্টে যে ট্র্যাক চেঞ্জ করে ফেলায়, তখন দেখা যায় যে ওই পুরা এফোর্টটাই পানিতে গেছে। সো পেশেন্সটা বাংলাদেশে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, Yeah, right. অনেক সময় দেখা যায় যে আমাদের তো প্রচুর পরিমাণে প্রতিবন্ধকতা, মানে ন্যাচারাল কিছু ব্যাপার আছে, ডিজাস্টার তো আছে, এই বন্যা হচ্ছে, ঝড় হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, পলিটিক্যাল ইনস্টেবিলিটি তো বাংলাদেশে অ্যাভেলেবল। Challenges হ্যাঁ, আছে। চ্যালেঞ্জেস আছে। তৃতীয় তারপর বিশ্বের হচ্ছে একটা দেশ, জি। হ্যাঁ, যেহেতু আমরা তৃতীয় বিশ্বের দেশ, বাট একটা জিনিস কি, বাংলাদেশে না মানুষ সবসময় একটা জিনিস বলে, আর এই দেশে কিছু হবে না। বাট আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন যে এই দেশে প্রতি বছর কিছু না কিছু হয়ে যাচ্ছে? আপনি যদি চিন্তা করেন ৫ বছর আগে, ইউ জাস্ট গো টু গুগল ম্যাপ, গুগল আর্থে যান, যে Right. টাইপ করেন যে ঢাকা সিটি বা বসুন্ধরা বা উত্তরা বা এনিহোয়ার ইন 2020 হুম। কিরকম ছিল, হুম। 2026 কেমন হলো, ইউ সি বিগ চেঞ্জ, ড্রামাটিক চেঞ্জ। সো এই দেশটা না একটা ব্লেসিং আছে, আল্লাহ তাআলার ব্লেসিংস আছে এবং মানুষ সবচেয়ে ভালো। আমাদের স্যার একটা কথা বলতেন। হ্যাঁ। উনি বলতেন এই দেশে আমের বাড়া বলে। হ্যাঁ, হ্যাঁ, যে আমের আটি। আমের আটি হ্যাঁ, খেয়ে ফেলে দিলে গাছ হয়। অ্যাবসলিউটলি রাইট। সো এই দেশে কি সম্ভব না? সবকিছু সম্ভব। So, হ্যাঁ। সবকিছু সম্ভব। মানে শুধু পেশেন্স লাগবে। মানে একটা জিনিস কি, Absolutely. এখানে আপনার ইউ ডু হার্ড ওয়ার্ক, ইউ কিপ ইউর পেশেন্স, এই দেশে সব সম্ভব ভাইয়া। আমি দুবাইয়ের সাথে যদি বাংলাদেশটা একটা এক্সাম্পল আপনাকে দেই, দুবাইতে যদি সাপ্লাই চেইন ৩ দিন ব্রেক করে, জাস্ট 3 ডেজ, হুম। ওইখানে সুপারমার্কেটে কোনো খাবার থাকবে না। মানুষের কাছে টাকা থাকবে, মানুষ না খেয়ে মারা যাবে। বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ, আপনি যদি ১৫ দিনও সাপ্লাই চেইন বন্ধ রাখেন, দেশে কিচ্ছু হবে না। আমাদের রেজিলিয়েন্স। রেজিলিয়েন্স এবং আল্লাহ তাআলা দেখেন ব্লেসিংসটা কি, গ্রামে যার একটা বাড়ি, হুম। গ্রামে ওর সাপ্লাই চেইন লাগে না তো। ওই বাড়ির আশেপাশে যতটুকু জায়গা আছে ক্ষেত খামারি করে, সবজি লাগায়, হ্যাঁ, গরু পালে, মুরগি Right. পালে, মুরগি থেকে ডিম হয়, ছোট্ট একটা পুকুর আছে সেখানে মাছ হয়। এই দেশে কি হয় না? Absolutely. সবকিছু হয়। সবকিছু। উই জাস্ট নিড টু বি লিটল ডিসিপ্লিন। যদি আমরা ডিসিপ্লিনটাকে একটু বাড়াতে পারি, মানুষের প্রতি যে মানুষের শ্রদ্ধাটা বাড়ে, এই দেশের মতো সুন্দর দেশ পৃথিবীতে আর কোথাও নাই। এটা আমি জবান দিয়ে বলতে পারি। বাংলাদেশের মতো এত সুন্দর দেশ পৃথিবীর কোথাও নাই ভাইয়া। মানে আমি তো কয়েকটা দেশে ভিজিট করছি। আমার আল্লাহর রহমতে ৫০ টার উপরে দেশ ভিজিট করা হয়ে গেছে ব্যবসার কারণে, অনেক সময় বেড়ানোর কারণে। এত সুন্দর দেশ না পৃথিবীর কোথাও নাই। আল্লাহর অশেষ রহমত আছে আমাদের দেশের প্রতি। নিশ্চয়ই। ঢাকা শহরে ভাইয়া ২ কোটি মানুষ বাস করে। Or even more. or even more. আপনি ইমাজিন করেন কতটুকু জায়গা। এটা সুয়ারেজ ম্যানেজমেন্ট কিভাবে সম্ভব ভাই? True. আপনি যদি এটা দুবাইকে দিয়ে দেন যে ভাই তুমি এই শহর মেইনটেইন করো, ওরা বলবে ভাই আল্লাহ হাফেজ আমি গেলাম। সম্ভব না। মানে আনবিলিভেবল, বুঝছেন? এই দেশ অশেষ রহমতের দেশ। হ্যাঁ, আর আমরা যেটা করতে পারছি, আমার আব্বা একটা কথা বলে, আমি শেষ করার আগে একটা কথা জি। বলবো, সেটা হচ্ছে আমি একদিন আব্বাকে বলতেছিলাম, আমার আব্বা খুব জ্ঞানী মানুষ, নিঃসন্দেহে ইজ এ ভেরি ভেরি নলেজেবল পারসন। আব্বা আমাকে বলতেছে কি, আলামিন তুই কতটুকু মানবি আমি জানি না, কিন্তু আমি একটা কথা তোকে বলি। তাহলে আমি বলছি, কি আব্বা বলেন? বলে কি, তুই যদি আমেরিকাতে ভালো হইতি, আল্লাহ তাআলা তোর জন্মটা আমেরিকাতে দিত। তুই যদি ইংল্যান্ডে ভালো হইতি, আল্লাহ তাআলা তোর জন্ম ইংল্যান্ডে দিত। আল্লাহ তাআলা যেহেতু তোকে জন্ম দিয়েছে বাংলাদেশে, তার মানে তুই বাংলাদেশের জন্য সুইটেবল। এটা আমি যখন শুনলাম, তো আমি চিন্তা করলাম, আসলেই তো তাই। Very philosophical. বাট ট্রু। Very true. মানে আমি এটা ইনার হার্ট থেকে বলছি ভাইয়া। আমি বাংলাদেশে যখন আমি বসি, বাংলাদেশে যখন আমি পা ফেলি, ভাই আমার ভিতরে না একটা অদ্ভুত রকমের একটা ফিলিংস কাজ করে যে এই দেশটা আমারই এবং এই দেশে আমার সবকিছু হবে। আমি যত বড় বিল্ডিং এ থাকি বা বিদেশে যাই, যেখানেই থাকি, আই ডোন্ট ফিল লাইক দ্যাট। এবং আব্বার কথাটার সাথে You can connect. আই ক্যান কানেক্ট। Oh, wonderful. ভাইয়া, এই গল্পটা আরো চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, But ইনশাআল্লাহ। thank you so much থ্যাঙ্কস আ লট। আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। Thank you. আর আমি দর্শকদের জন্য একটা মেসেজ দিতে চাই Please, please. যে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ যে এত ধৈর্য ধরে এতক্ষণ সময় নিয়ে আমার এই লাইফ স্টোরিটা শুনেছেন। যে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি জীবনে আরো ভালো করতে পারি এবং আপনাদের কাজে আসতে পারি। ইনশাআল্লাহ। এবং আমি শুধু ব্যবসায়ী, আমি চাবো এই দেশে
আরো অনেক ব্যবসায় জন্ম হোক, এবং আমাদের দেশে যে বেকারত্ব যে সমস্যাটা আছে সেটা দূর হয়ে যাক, এবং সবাই সুখে থাকেন, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।